ওকে, সো আমি আরেকবার একটু বলি যে আমরা থার্ড লেকচারে পড়ছিলাম যে একটা মানে অপারেটিং সিস্টেমের আসলে মডার্ন অপারেটিং সিস্টেমে কি কি ধরনের ফাংশনালিটি থাকা উচিত। তো এখানে আমরা পড়ছিলাম যে তাদেরকে অবশ্যই এই মাল্টিপল প্রসেস রান করার মধ্যে ক্যাপাবিলিটি থাকতে হবে। সো প্রসেস কি জিনিস সেটা হচ্ছে যে আচ্ছা, প্রসেস সম্পর্কে আমি একটু বলি। প্রসেস হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে যে তুমি যদি একটা প্রোগ্রামকে রান করো, প্রোগ্রাম মানে তুমি যদি একটা সফটওয়্যারকে রান করো, মানে যে সফটওয়্যারটা টু বি এক্সিকিউটেড ইন ইয়োর কম্পিউটার বা ইন ইয়োর সিস্টেম, মানে একটা সফটওয়্যারকে মানে রান করবা তুমি। তো রান করার পর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমার প্রসেস। তোমরা কি বুঝতে পারছো? মানে একটা প্রোগ্রাম দ্যাট টু বি এক্সিকিউটেড অর ইজ এক্সিকিউটিং, বুঝছো? বুঝতে পারছো? এই কথা বলে না। আবার বলেন স্যার। আবার মানে বলেন স্যার। একটা সফটওয়্যারকে তুমি যখন রান করবা বা একটা সফটওয়্যার যখন রান করার জন্য রেডি, অথবা যখন একটা সফটওয়্যারকে তুমি যখন রান করবা বা একটা সফটওয়্যার যখন রানিং অবস্থায় আছে, তখন এটাকে বলা হচ্ছে প্রসেস। আমি আরো ইজি করে দিই, এই যে দেখো এই জিনিসটা, এই যে দেখো প্রসেস, এই যে দেখতেছো না এখানে যে ইএক্সি ফাইলগুলো, এই যে ক্রোম, ক্রোম কিন্তু আমার ওপেন আছে। তো ক্রোমের ইএক্সি ফাইলগুলো রান করতেছে, দেখছো? এই দেখছো, এই যে দেখো জুম রান হইতেছে, দেখছো? জি স্যার। তো এইটাই হচ্ছে প্রসেস। যখন তুমি একটা সফটওয়্যারকে রান করবা বা মানে এই সফটওয়্যারটা যখন রান মানে একদম রান হবে, মানে রান হবে অবস্থায় আছে, অথবা তুমি ওই সফটওয়্যারটা যখন রানিং হচ্ছে বা হবে, তখন ওই জিনিসটাকে বলা হচ্ছে প্রসেস। যেমন এই যে জুম রান হইতে, দুইটা জুম রান হইতেছে, যে দেখো, বুঝছো? তো আমি যদি একটাকে ডিলিট করে দিই, মানে এটা ডিলিট করলে এটা ইয়ে হয়ে যাবে অবশ্য। ধরো তো কোনটা ডিলিট করবো, এটাকে যদি ডিলিট করি, এটা ডিলিট করলে কি এখানে চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে না। আচ্ছা যাই হোক, দেখো এখানে জুমটা রান হইতেছে, দেখছো? এই কথা বলে না কেন, দেখতেছো না? জি স্যার। জি দেখছো স্যার। এই যে দেখো জি এখানে স্যার। রান হইতেছে, তারপরে জি হচ্ছে স্যার। যে এখানে এই যে ক্রোমটা রান হইতেছে। সো এগুলোকে বলা হচ্ছে এই যে প্রসেস, বুঝছো? অপারেটিং সিস্টেমে এগুলোকে বলা হচ্ছে প্রসেস। এই যে এইগুলো হচ্ছে সফটওয়্যার, এই সফটওয়্যার গুলা যে রানিং অবস্থায় আছে তখন এদেরকে বলা হচ্ছে প্রসেস। বুঝতে পারছো? জি স্যার। এই এগুলোকে বলে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। এই যে দেখো অ্যাপ্লিকেশন গুলো রান অবস্থায় আছে। তো যদি কোনো একটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার যদি রান অবস্থায় থাকে, তখন এই অপারেটিং সিস্টেম বা সেটাকে বলা হচ্ছে প্রসেস। আমাদের কিন্তু সফটওয়্যারের দরকার নাই। সফটওয়্যার আর প্রসেসের মধ্যে পার্থক্য মানে সফটওয়্যার আর প্রসেসের মধ্যে কি তোমরা তাহলে পার্থক্য করতে পারবে কিনা? দেখো, একটা সফটওয়্যার হচ্ছে যে যেটা আমরা কোড করে তৈরি করি, বুঝছো? আর সফটওয়্যারকে রান করার পর মানে সফটওয়্যারকে রান করার পর যে আমরা ইউজার ইন্টারফেস বা ওই সফটওয়্যারকে আমরা যেভাবে ইউজ করি, তখন এটাকে যে অপারেটিং সিস্টেমের মধ্যে যে আমরা রান করি, ওই বিষয়টাকে বলা হচ্ছে প্রসেস। বুঝতে বুঝতে পারছো? জি স্যার। তো এইটাই হচ্ছে যে এখানে মানে এটাই এখানে মানে বলছিলাম যে একটা অপারেটিং সিস্টেমের মডার্ন ফাংশনালিটি থাকা উচিত, যে তার অবশ্যই মাল্টিপল প্রসেসকে রান করার ক্যাপাবিলিটি থাকা উচিত। ইভেন ওই প্রসেসগুলো কিভাবে হচ্ছে যে রিসোর্স ম্যানেজমেন্ট করবে, রিসোর্স ম্যানেজমেন্ট মানে হচ্ছে কিভাবে সিপিইউটাকে ইউজ করবে বা কিভাবে মেমোরি ম্যানেজমেন্ট করবে, সেই ক্যাপাবিলিটিটাও থাকা উচিত। পাশাপাশি ওই যে তোমার নেটওয়ার্ক বা ডিস্ট্রিবিউটেড যে ক্যাপাবিলিটি, সেটাও থাকা উচিত। এই নেটওয়ার্ক বা ডিস্ট্রিবিউটেড এটা নিয়ে একটা মানে বিগ একটা পোর্শনই আছে অপারেটিং সিস্টেম, যেটাকে বলা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং এবং মাল্টি টাস্কিং। এটা আজকে দেখাবো আর কি। তারপরে হচ্ছে যে আমরা দেখছিলাম যে একটা অপারেটিং সিস্টেমের কিভাবে ফাইল সিস্টেম বা ফাইল, তোমার ফাইল সিস্টেম বলতে এখানে আমি বুঝাচ্ছি যে তোমার যে সেকেন্ডারি মেমোরিটা আছে, সেকেন্ডারি মেমোরি স্টোরেজ, ওই সেকেন্ডারি মেমোরি স্টোরেজটা সে কিভাবে ইউটিলাইজ করবে, এই জিনিসগুলা বা এই ক্যাপাবিলিটি গুলো অবশ্যই তার থাকা উচিত। তো এখান থেকে আসলে আজকের লেকচারটা আমি শুরু করব, যে সেটা হচ্ছে যে এই যে রেসপন্সিবিলিটি, মানে অপারেটিং সিস্টেম আসলে কি কি ধরনের রেসপন্সিবিলিটি করে থাকে, বা অপারেটিং সিস্টেমে এই যে জিনিসগুলো অবশ্যই থাকা উচিত। যদি এই জিনিসগুলো না থাকে তাহলে আমরা এটাকে একটা ভালো অপারেটিং সিস্টেম বলতে পারবো না। বুঝতে পারছো? তো এখানে কি কি থাকা উচিত, এই যে প্রসেস ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে আমরা গত ক্লাসে পড়ছিলাম, যে অবশ্যই তার প্রসেস ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি থাকা উচিত, মেমোরি ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, তারপর যে ফাইল সিস্টেম এবং ডিস্ক ম্যানেজমেন্ট। সিকিউরিটিটা অবশ্যই আছে, সিকিউরিটিটা এখানে যদিও নাই। তো সিকিউরিটিটা এটা আসলে তার কোনো রেসপন্সিবিলিটি না। সিকিউরিটি হচ্ছে যে তার বাই ডিফল্ট ওই ফিচারটা তার থাকতে হবে। যদি কোনো একটা অপারেটিং সিস্টেমে সিকিউরিটি না থাকে, এটা আমি গত ক্লাসে বলছিলাম, যদি কোনো একটা অপারেটিং সিস্টেমের সিকিউরিটিটা ঠিকঠাক না থাকে বা সে তার ফায়ারওয়েলটা খুব ভালো মানে খুব কি বলে
স্ট্রং না হয় তাহলে কিন্তু এটা কোনোভাবেই একটা ভালো অপারেটিং সিস্টেম না, বুঝতে পারছো? তাহলে কিন্তু ওই অপারেটিং সিস্টেমকে সহজে ম্যালওয়্যার দ্বারা অ্যাটাক করতে পারবা তুমি। সো এটা আসলে কোনো স্টেবল বা রিলায়েবল অপারেটিং সিস্টেম না যে কোনো প্ল্যাটফর্মের জন্য। সো আমরা দেখি যে সে আসলে কিভাবে প্রসেস ম্যানেজমেন্ট করে। সো প্রসেস সম্পর্কে আমি বলছি, প্রসেস হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা অ্যাপ্লিকেশন বা কোনো একটা প্রোগ্রাম যখন হচ্ছে যে মানে অপারেটিং সিস্টেমের মধ্যে এক্সিকিউট হবে বা এক্সিকিউট হচ্ছে, তখন এই বিষয়টাকে বলা হচ্ছে প্রসেস, মানে অপারেটিং সিস্টেমের ভাষায় এটাকে বলা হচ্ছে প্রসেস, বুঝতে পারছো? মানে একটা প্রোগ্রামকে বা একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশনকে যখন আমরা রান করি তখন যে ফেসটা আমরা ফেস করি ওই বিষয়টাকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম বা হচ্ছে প্রসেস। আমি আরো যদি ওপেনলি বলি বা আরো যদি ফ্র্যাঙ্কলি বলি তাইলে হচ্ছে একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশনকে তুমি যদি অপারেটিং সিস্টেমে রান করো তাইলে যে জিনিসগুলো তুমি ফেস করবা ওই বিষয়টাকে বলা হচ্ছে প্রসেস, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। তো এই প্রসেস ম্যানেজমেন্ট করার ক্যাপাবিলিটি অবশ্যই তোমার অপারেটিং সিস্টেমে থাকতে হবে, এবং শুধু সিঙ্গেল প্রসেস না, অবশ্যই মাল্টিপল প্রসেস ম্যানেজমেন্ট করার ক্যাপাবিলিটি থাকতে হবে। মাল্টিপল প্রসেস ম্যানেজমেন্ট মানে কি? মাল্টিপল প্রসেস মানে হচ্ছে তোমার অনেকগুলা প্রসেস রান হচ্ছে, মানে অনেকগুলা সফটওয়্যার রান হচ্ছে। তো অনেকগুলা সফটওয়্যার কোথায় রান হচ্ছে? অনেকগুলা সফটওয়্যার কোথায় রান হয় একটা অপারেটিং সিস্টেমের? প্রসেসরে, স্যার প্রসেসরে। এই দেখো, প্রসেসরে রান হয়। প্রসেসর তো এক্সিকিউটিং হয়, রানটা হয় কোথায়? একটা সফটওয়্যার কোথায় রান করে একটা অপারেটিং সিস্টেমের? আচ্ছা, অপারেটিং সিস্টেম বাদ দেখ। মাদারবোর্ড। এই দেখো, একটা সফটওয়্যার কিভাবে রান হয়? কম্পিউটার একটা ক্লিক করলে সফটওয়্যারকে কিভাবে রান করে? একটা সফটওয়্যারকে রান করার জন্য তার তো একটা মেমোরি দরকার, তাই না? এই তোমরা নাকি আবার কম্পিউটার সায়েন্স পড়তেছো, এটা বেসিকটা জানো জি না? স্যার, জি স্যার, জি স্যার। তো এটা কিভাবে রান হয় একটা সফটওয়্যার, কোথায় রান হয় এটা? রেমো স্যার। তো এইটাই তো আমি জানতে চাচ্ছি যে একটা সফটওয়্যার তো অবশ্যই তোমার র্যামে রান হবে, একটা কম্পিউটারের র্যামে রান হয়। এই যে আমি এখানে যতগুলো অ্যাপ্লিকেশন ওপেন করে রাখছি সবগুলো র্যামে রান হইতেছে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো এই প্রসেস গুলো তো র্যামে রান হবে। তো এইটাই আমি বলতে চাচ্ছি যে এখানে আসলে যে প্রসেস গুলো, যে ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, ম্যানেজমেন্ট মানে এইটাই যে কোন প্রসেসটা কতটুক র্যাম ইউজ করতেছে বা কতটুক ডিস্ক, যে স্টোরেজ যেটা সেটা ইউজ করতেছে, কতটুক সিপিইউ মানে পাওয়ার ইউজ করতেছে, বুঝছো? বা কতটুকু সিপিইউ কে ইউটিলাইজ করতে পারতেছে। তো এই বিষয়টাই হচ্ছে ম্যানেজমেন্ট। তো এখানে প্রসেস ম্যানেজমেন্টকে যদি তুমি হ্যান্ডেল করতে চাও তাহলে অবশ্যই এখানে মেমোরির বিষয়গুলো আসবে বা ফাইল সিস্টেমের বিষয়গুলো আসবে। তারপরও একটা অপারেটিং সিস্টেমে কি থাকা দরকার? একটা অপারেটিং সিস্টেমে অবশ্যই এই ধরনের ক্যাপাবিলিটি থাকা দরকার যেন আমি একটা প্রসেসকে ক্রিয়েট করতে পারি, ওই প্রসেসটাকে ডিলিট করতে পারি, সাসপেন্ড করতে পারি, বা তোমার হচ্ছে যে ওই প্রসেসের জন্য শিডিউল ম্যানেজমেন্ট করতে পারি, বুঝছো? এই ধরনের ক্যাপাবিলিটি অবশ্যই থাকা দরকার। তারপর পাশাপাশি হচ্ছে যে তোমার যে ডেডলক হ্যান্ডেল করতে পারি। ডেডলক মানে কি বলতে পারবা কেউ? এই ডেডলক মানে কি? এই হ্যালো, জি স্যার। বলতে পারবা ডেডলক কি? জি না স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা ওকে। দেখো, ডেডলক বিষয়টা হচ্ছে যেমন ধরো আমার এখানে একটা প্রসেস রান হইতেছে, বুঝছো?
আমার এখানে দুইটা প্রসেস রান হইতেছে, এটার প্রসেস 1, এটা হচ্ছে প্রসেস 2। তাই বুঝছো? আমার এখানে দুইটা প্রসেস রান হইতেছে। সো প্রসেস 1 হচ্ছে এই একটা মেমরি ইউজ করতেছে, মানে এটাকে যদি ধরি হচ্ছে র্যাম, বুঝছো? র্যাম না, আসলে ধরো এটা হচ্ছে মেমরি 1, এটা হচ্ছে মেমরি 2। সো ডেডলক বিষয়টা হচ্ছে যে মানে একটা মেমরি যদি দুইটা প্রসেসের রান হওয়ার জন্য দরকার হয়, যেমন প্রসেস 1 হচ্ছে মেমরি 1 ইউজ করতেছে, বুঝছো? আবার প্রসেস 2 হচ্ছে মেমরি 2 ইউজ করতেছে, আমি ধরলাম এটা। এখন কথা হচ্ছে যে এরকম যদি কখনো দেখা যায় যে প্রসেস 1 কে, মানে প্রসেস 1 এর মধ্যে ইউজার এমন একটা মডিফিকেশন নিয়ে আসছে, বা ইউজার এমন কিছু একটা চাচ্ছে যেটা আসলে বেশি মেমরি দরকার, তো তখন কি করবে, প্রসেস 1 যদি হচ্ছে আবার M2 মানে মেমরি 2, মানে যেটা হচ্ছে যে প্রসেস 2টা ইউজ করতেছিল মেমরিটা, তো আবার যদি প্রসেস 1 হচ্ছে যে সেকেন্ড মেমরিটা, যেটা হচ্ছে যে প্রসেস 2 এর মেমরিটা যদি সে কিছু ইউজ করে, তখন এই যে বিষয়টা তৈরি হবে, এই বিষয়টাকে বলা হচ্ছে ডেডলক। বুঝছো? বুঝছো? জি স্যার। তোমাদের কি আজকে মানে এর আগে কি কোনো ক্লাস ছিল? জি, সকালে ছিল স্যার। আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো, নাহলে আমি আগাইতে পারবো না। জি স্যার। সো দেখো, ডেডলকের কনসেপ্টটা বুঝছো কিনা? যেমন ধরো আমার এখানে একটা প্রসেস আছে, এই প্রসেসটা হচ্ছে যে ধরো মেমোরির এই পোরশনটা ইউজ করতেছে, আবার আরেকটা প্রসেস আমি, এটা হচ্ছে সাইমultaneously রান হচ্ছে, বুঝছো? সাইমultaneously রান হচ্ছে। সো এখানে আরেকটা প্রসেস আছে যেটা হচ্ছে যে এই মেমোরির এই পোরশনটা ইউজ করতেছে। তো এখন যদি এরকম ধরো প্রসেস 1 এর মধ্যে এমন একটা মডিফিকেশন নিয়ে আসলো ইউজারে, যখন দেখা যাচ্ছে যে তার এই মেমোরিটা আর কুলাচ্ছে না, বা এই মেমোরিটাতে তার হচ্ছে না, তখন হচ্ছে যে সে কি করলো, সে ওই যে প্রসেস 2 এর যে মেমোরিটা সেইখান থেকে সে কিছু ইউজ করলো, তখন যে বিষয়টা তৈরি হবে প্রসেস 1, 2 এবং মেমোরি 2 এর মধ্যে যে বিষয়টা যখন তৈরি হবে, এই বিষয়টাকে বলা হচ্ছে এখানে ডেডলক। সো তোমার অপারেটিং সিস্টেমকে কিন্তু এই ডেডলক হ্যান্ডেল করার অবশ্যই ক্যাপাবিলিটি থাকতে হবে, বা এটা হচ্ছে তার রেসপন্সিবিলিটি, একটা ক্রুশিয়াল রেসপন্সিবিলিটি, যেটা অবশ্যই এই অপারেটিং সিস্টেমের অবশ্যই থাকতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু ভালো অপারেটিং সিস্টেম না, বারবার কিন্তু ক্র্যাশ করবে। বুঝতে পারছো? জি স্যার। তো এখন প্রসেস ম্যানেজমেন্ট করার যে বিষয়টা, যে আমি জি স্যার। র্যামের কথাটা যে বললাম, যে প্রসেস ম্যানেজমেন্ট করার বিষয়টা, তো এরপরে আসলে মেমোরি ম্যানেজমেন্টের বিষয়টা চলে আসে। কারণ আমরা জানি যে একটা প্রসেস বা একটা সফটওয়্যারকে যখন আমরা রান করি, তখন এটা কিন্তু প্রাইমারি মেমোরির মধ্যে রান হয়, ওই অপারেটিং সিস্টেম সেটাকে কিন্তু র্যামের মধ্যে রান করে। সো এই র্যামটা অবশ্যই, মানে র্যামটাকে এখানে বলা হচ্ছে প্রাইমারি মেমোরি। বুঝতে পারছো? তো এখন তাই এই অপারেটিং সিস্টেমে আসলে কি কি জিনিস থাকতে হবে, যেন সে এমন ভাবে যেন এই প্রাইমারি মেমোরিতে সে এমন ভাবে যাতে প্রাইমারি মেমোরিটাকে ইউজ করে, যেন সে সব ইনফরমেশন বা সব অ্যাপ্লিকেশন গুলা কে কোনটা করতেছে, কে কোনটা ডিমান্ড করতেছে, সেটা যেন সে ট্র্যাক করতে পারে, বা কতটুক মেমোরি কোন সফটওয়্যারটা এক্সিকিউট করতেছে, কতটুক মেমোরি কোন প্রসেসটা কম নিচ্ছে বা বেশি নিচ্ছে, সেই জিনিসগুলো যাতে সে ক্লাসিফাই করতে পারে। পাশাপাশি হচ্ছে যে সেইটাও যাতে ট্র্যাক করতে পারে যাতে যে কতটুকু মেমোরি আনইউজ রয়ে গেছে। বুঝতে পারছো? মানে এই সব ধরনের ক্যাপাবিলিটি অবশ্যই তোমার এই অপারেটিং সিস্টেমে থাকবে। তাছাড়া আরো আছে, যেমন যে যে এলোকেশন, ডিএলোকেশন, এগুলো যেন সে করতে পারে। তারপরে হচ্ছে মেমোরি ডিস্ক, যেটা বললাম যে অনেক সময় অনেক অপারেটিং সিস্টেম যেগুলো ইন্টেলিজেন্ট বা যেগুলো অ্যাডভান্স অপারেটিং সিস্টেম, সেগুলো কি করে যে ধরো অনেক সময় মেমোরি যদি লোড হয়ে যায়, এখানে মেমোরি বলতে আমি প্রাইমারি মেমোরি কথা বলছি, তো অনেক সময় প্রাইমারি মেমোরি যদি লোড হয়ে যায়, তাহলে সে কিছু জিনিস হচ্ছে তোমার যে সেকেন্ডারি স্টোরেজ আছে, সেই স্টোরেজের সাথেও কিছু জিনিস সে শেয়ার করে। আমি একটা কথা বলি যে কম্পিউটার কিন্তু মেমোরি ছাড়া কোনো কাজ এক্সিকিউট করতে পারবে না, মেমোরি ছাড়া কোনো সফটওয়্যারকে সে রান করতে পারবে না, তার জন্য অবশ্যই মেমোরি দরকার, মেমোরি স্টোরেজ দরকার। সেটা প্রাইমারি হইতে পারে, সেকেন্ডারি হইতে পারে, তবে আমাদের যে ট্রেডিশনাল যে কম্পিউটার সিস্টেম, সেটা কিন্তু আসলে সেকেন্ডারি স্টোরেজ দিয়ে খুব বেশি রান করাইতে তুমি পারবে না, তার জন্য অবশ্যই তোমার দরকার, তোমার প্রাইমারি মেমোরিটা দরকার। তবে কিছু অ্যাডভান্স অপারেটিং সিস্টেম আছে যারা ওই ক্রিটিক্যাল সময়ে, মানে যখন দেখা যায় যে প্রাইমারি র্যামের অবস্থা খুবই কম, তোমরা জানো কিনা যে অনেক সফটওয়্যার কিন্তু, মানে অনেক গেম কিন্তু তোমার হার্ড ডিস্ক লাগাইলেও খেলা যায়, তো এটা কিভাবে সম্ভব হয়? সরি, হার্ড ডিস্ক বলতেছি, অনেক গেম হচ্ছে যে গ্রাফিক্স কার্ড লাগায়ও কিন্তু ইউজ করা যায়। বুঝছো? যেমন ধরো তোমার কি বলে, আম, এটা কেন বললাম, কারণ হচ্ছে যে সে কিছু, যেমন ধরো একটা গেম লাইক ফিফা 12 সম্ভবত, ফিফা 12 হচ্ছে
যে আমি যখন খেলছিলাম, আমি খেলি নাই, মানে আমার একটা বড় ভাই খেলছিল, তখন তার র্যাম ছিল 2 GB, কিন্তু ওই গেমের জন্য ডিমান্ডিং র্যাম ছিল 4 GB। তো সে কি করলো, সে 2 GB র্যাম তো তার ঠিকই থাকলো, সে গ্রাফিক্স কার্ড ইউজ করলো 2 GB। বুঝতে পারছো? তাতে কি হইলো, তাতে হচ্ছে যে 2 GB কিন্তু দুটো আলাদা প্ল্যাটফর্ম হইলো, ওই 2 GB 4 GB মিলে কিন্তু সে গেমটাকে প্লে করতে পারছিল। বুঝতে পারছো? তো আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম যে যখন কিছু ভালো বা অ্যাডভান্স লেভেলের অপারেটিং সিস্টেম, তারা হচ্ছে যে যখন দেখবে যে তোমার প্রাইমারি মেমোরিটা অলরেডি লোডিং হচ্ছে, যখন তার ওই প্রাইমারি মেমোরির উপর কিন্তু যখন ওই মানে বার্ডেনটা বেশি আসতেছে, তখন কিন্তু সে সেকেন্ডারি স্টোরেজ থেকে কিছু মেমোরি সে শেয়ার করবে আর কি। বুঝতে পারছো? যদিও আমাদের ট্রেডিশনাল সিস্টেম বা এখন যে আমাদের যে আমরা যে কম্পিউটার গুলো ইউজ করি এগুলা, বা আমি যদি অ্যাডভান্স লেভেলের অপারেটিং সিস্টেম ইউজ করি, সেগুলো আমাদের হাতের নাগালের বাইরে এই মুহূর্তে। এই বুঝতে পারছো সবাই? তো এই ধরনের ক্যাপাবিলিটি মানে সোয়াম, এটাকে বলা হচ্ছে সোয়াপ প্রসেস। তো এই ধরনের কিছু সোয়াপ প্রসেস অবশ্যই তোমাকে থাকতে হবে। যেটা বললাম একটা এক্সাম্পল, যে একটা ধরো FIFA 12 গেমটা, সেটার ডিমান্ডিং র্যাম হচ্ছে 4 GB, কিন্তু তোমার র্যাম হচ্ছে 2 GB। তো এখন তোমাকে হয়তো যদি গেমটা প্লে করতে হয়, তাহলে তুমি কি করবা, গ্রাফিক্স কার্ড ইউজ করবা 2 GB। তাতে কি হবে, দুইটা মানে তুমি কিন্তু র্যাম এখানে 4 GB ইউজ করতেছো না, র্যাম কিন্তু 2 GB আছে, পাশাপাশি তোমার ওই যে সেকেন্ডারি স্টোরেজ হিসেবে গ্রাফিক্স কার্ডও তুমি 2 GB ইউজ করতে পারতেছো। বুঝতে পারছো? এইভাবে জি কিন্তু স্যার। তুমি আলটিমেটলি গেমটা প্লে করতে পারবা। তো এই ধরনের সোয়াপ প্রসেস কিন্তু অবশ্যই তোমার অপারেটিং সিস্টেমের মধ্যে থাকতে হবে। তাছাড়া এগুলা তো অবশ্যই আছে যে তোমার এইগুলার যে ম্যানেজমেন্ট, যেটা যে কখন একটা মানে তুমি মেমোরির কোন জায়গাটাতে, প্রাইমারি মেমোরি কোন জায়গাটাতে তুমি ওই একটা সফটওয়্যারকে রান করবা, সেটা ডিটেক্ট করা বা সেটাকে লোড করা। তারপরে হচ্ছে যে তোমার কতটুকু মেমোরি লাগতেছে, বা ওই তোমার ধরো র্যাম যদি একদম ওভারলোড অবস্থায় থাকে, তখন হচ্ছে যে তোমার ওই সফটওয়্যারটাকে, মানে একটা সফটওয়্যারকে রান করার মতো যদি সাফিসিয়েন্ট স্পেস যদি তোমার র্যামে না থাকে, তো এটাও হচ্ছে যে ডিটেক্ট করা যে তোমার হাউ মাচ, মানে ওই সাফিসিয়েন্ট র্যাম বা সাফিসিয়েন্ট স্পেস আছে কিনা, সেই জিনিসগুলো তোমাকে এই অপারেটিং সিস্টেমকে অবশ্যই ডিটেক্ট করার ক্যাপাবিলিটি থাকতে হবে, বা এটা তার রেসপন্সিবিলিটি। বুঝতে পারছো? জি স্যার। তো পরবর্তীতে আসে হচ্ছে সেকেন্ডারি স্টোরেজে বা ফাইল ম্যানেজমেন্টের যে সিস্টেমটা, সেটা আসলে তুমি ওই যে যেটা বললাম, এটা অবশ্যই থাকতে হবে। যে ধরো তোমার র্যাম এর মধ্যে অনেক সময় যদি লোডিং হয় বা ওভারলোড হয়, তখন কিন্তু ওই যে এমন ক্যাপাবিলিটি থাকতে হবে যেন সে হচ্ছে তোমার সেকেন্ডারি স্টোরেজ থেকেও যেন সে কিছু শেয়ার করতে পারে আর কি। তারপরেও তোমার আরো অনেক অপারেটিং সিস্টেম অবশ্যই সেকেন্ডারি যে ইয়েটা আছে, তোমার সেকেন্ডারি যে স্টোরেজটা আছে, আমি সেকেন্ডারি স্টোরেজ বলতে এখানে হার্ড ডিস্কে বুঝাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছো? সেকেন্ডারি জি স্টোরেজ স্যার। বলতে এখানে জি হার্ড স্যার। ডিস্কে বুঝাচ্ছে। সো এখানে অবশ্যই Yes, যাতে yes, sir. তুমি যে কোনো ধরনের ফাইল ক্রিয়েট করতে পারো বা ডিলিট করতে পারো, এই ধরনের ফ্রিডম তোমার থাকা উচিত, বা এই ধরনের সার্ভিস প্রোভাইড করা উচিত একটা অপারেটিং সিস্টেমে। তারপর হচ্ছে যে তোমার ফাইলকে ম্যানিপুলেশন করা মানে হচ্ছে ফাইলকে যে কোনো ধরনের মডিফিকেশন করা, এবং কখন মডিফাই করছো, কিভাবে মডিফাই করছো, সেই জিনিসগুলো ট্র্যাক রাখা। বুঝতে পারছো? বুঝছো? জি একদম স্যার। টাইমিং সহ, টাইম স্ট্যাম্প সহ। বুঝছো? তারপরে রিনেম করার মতো ক্যাপাবিলিটি, এই জিনিসগুলো অবশ্যই থাকবে। তারপরে হচ্ছে যে তোমার যে ব্যাকআপ করা, অ্যাকাউন্টিং। আচ্ছা, তোমরা কি একটা জিনিস বলতে পারবা যে আমরা যখন একটা ফাইলকে ডিলিট করি, তখন কি ফাইল ডিলিট হয় কিনা, বা ওই ফাইলটা কোথায় ডিলিট হয় বা কোন জায়গায় যায় আলটিমেটলি? সেটা কি অপারেটিং মানে হার্ড ডিস্ক থেকে বের হয়ে যায়? মানে তুমি কি হার্ড ডিস্ক থেকে কোনোভাবে ফাইলটা যে ডিলিট করছো, সেটাকে তুমি বের করতে পারো বর্জ্য হিসেবে, গার্বেজ হিসেবে? মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে একটা ফাইল ডিলিট করি, সেই ফাইলটা আলটিমেটলি কোথায় যায়, সেই ফাইলের ডেস্টিনেশনটা কোন জায়গায় হয়, বলতে পারবা? এটাও কিন্তু একটা অপারেটিং সিস্টেমের কাজ। কারণ আমরা যে ফাইলগুলো ইউজ করি, যে ফাইলগুলোকে যে আমরা ক্রিয়েট করি, ধরো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ওই ফোল্ডারটাকে আমি রিনেম করলাম, ওই ফোল্ডারের মধ্যে কিছু ডাটা রাখলাম, ওই ফোল্ডারটাকে আবার মডিফাই করলাম। মডিফাই মানে হচ্ছে যে ধরো এই ফোল্ডারের মধ্যে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেটাকে আবার রিনেম করলাম, তো এটা একটা মডিফিকেশন। তো এই যে জিনিসগুলো করলাম, এই সবগুলো ট্র্যাক কিন্তু সব সার্ভিসটাই কিন্তু অপারেটিং সিস্টেম দিচ্ছে আমাকে। অপারেটিং সিস্টেম যদি ধরো এরকম যদি হইতো যে আমি একবার একটা ফোল্ডার আমি একবারই আমি ক্রিয়েট করতে পারবো, আর আমি ক্রিয়েট করতে পারবো না, আর কোনো ধরনের এডিট করা যাবে না, আর কোনো ধরনের রিনেম করা যাবে না, তাহলে কিন্তু এটা ভালো অপারেটিং সিস্টেম না। এই যে আমি রিনেম করলাম, আমি এডিট করলাম, ঠিক আছে, আমি আবার রিক্রিয়েট করলাম, কোনো ওই ফোল্ডারের ভিতর থেকে একটা ফাইলকে আমি ডিলিট করলাম, এই সবগুলো সার্ভিস কিন্তু আমাকে অপারেটিং সিস্টেম দিচ্ছে। বুঝছো? তো এই ফাইল ম্যানেজমেন্টের সিস্টেমটাই হচ্ছে এটা।
যে তোমাকে অবশ্যই এই জিনিসগুলোকে এই সার্ভিসগুলো প্রোভাইড করা, যেন আমি একটা ফাইলকে যে কোনো কিছু করতে পারি, ডিলিটও করতে পারি, ক্রিয়েট করতে পারি, রিক্রিয়েট করতে পারি, এডিট করতে পারি, মডিফিকেশন করতে পারি, এই ধরনের ফ্রিডম দেওয়া আর কি অপারেটিং সিস্টেম, বা এই ধরনের সার্ভিস প্রোভাইড করা। বুঝছো? তো আমি যে কোয়েশনটা জি, স্যার। করছিলাম সেটা কি তোমরা কেউ জানো কিনা, যে আমরা যখন একটা ফাইলকে ডিলিট করি তখন এই ফাইলটা ডেস্টিনেশনটা আসলে কি হয়? এটাও কিন্তু একটা অপারেটিং সিস্টেমের কাজ, যে আমরা একটা ফাইলকে ডিলিট করা, যেটা আমরা ওই যে র্যামের মধ্যে করি। র্যামের মধ্যে কি হয়? র্যামের মধ্যে হচ্ছে একটা সফটওয়্যার রান হয়, ওই সফটওয়্যারটাকে আমরা কিল করতে পারি। কিল করা মানে কি? কিল করা মানে হচ্ছে এন্ড করে দেওয়া, মানে টার্মিনেট করে দেওয়া। বুঝছো? টার্মিনেট করে দেওয়া। তারপরে হচ্ছে যে ধরো আমরা ওই সফটওয়্যারটাকে আরো যে কোনো ধরনের যদি মডিফিকেশন থাকে, লাইক ওই যে যেটা একটু আগে বললাম, যেমন মডিফিকেশন বলতে আমি কি বুঝাচ্ছি? মডিফিকেশন বলতে আমি বুঝাচ্ছি, দেখো একটা জিনিস, এই যে দেখো এখানে ক্রোম কিন্তু একটাই রান হচ্ছে, দেখছো? ক্রোম সফটওয়্যারটা কিন্তু, আমি যদি অ্যাপ্লিকেশনের কথা বলি তাহলে ক্রোম কিন্তু একাই রান হচ্ছে। দেখো ক্রোম কিন্তু একাই রান হচ্ছে, ক্রোমের সাথে কিন্তু আর কোনো ধরনের রান হচ্ছে না। কিন্তু আমি যদি প্রসেসের কথা বলি, দেখো এখানে কিন্তু অনেক মাল্টিপল প্রসেস আছে ক্রোমের, দেখছো? দেখছো? স্যার। জি, স্যার। জি এখানে স্যার। হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা প্রসেস রান হচ্ছে একটা ক্রোমের জন্য। আমি কিন্তু ক্রোম একবারই লঞ্চ করছি, একবারই রান করছি, মানে ক্রোম হচ্ছে একটা সফটওয়্যার যেটা আমি একবার রান করছি, কিন্তু প্রসেস হচ্ছে এখানে 9টা প্রসেস হচ্ছে, মানে 9টা প্রসেস এখানে রান হইতেছে। বুঝতে পারছো? তো এটা কেন হলো? এটা হচ্ছে আমি মডিফিকেশন করছি, কারণ এই যে দেখো ক্রোমের মধ্যে আমি ট্যাব ইউজ করছি কয়টা? 2টা ট্যাব ইউজ করছি। এখন যদি আমি আরেকটা ট্যাব ইউজ করি তাহলে আরো 2টা প্রসেস এখানে বাড়বে। বুঝছো? আমি যদি এখানে ইউটিউব দিয়ে ভিডিও দেখি তাহলে এখানে আরো আরো প্রসেস এখানে বাড়বে। বুঝতে পারছো? এটাই হচ্ছে মডিফিকেশন, মানে আমি র্যামের মধ্যে আমার ওই প্রসেসটাকে বা ওই সফটওয়্যারটাকে মডিফাই করতেছি, ওইটাকে আমি মডিফিকেশন বুঝাচ্ছি। বুঝতে পারছো তোমরা? জি, জি স্যার। স্যার। মানে ওই মডিফিকেশন বা ওই ধরনের যে ট্রানজিশন, এই ট্রানজিশন করার ক্যাপাবিলিটি তোমার, বা ওই প্রসেস ম্যানেজমেন্ট করার যে ট্রানজিশনটা, সেটা অবশ্যই অপারেটিং সিস্টেমে থাকতে হবে। আচ্ছা এখন আমাকে আনসার দাও কেউ, যে ওই যে একটা ফাইলকে যদি আমরা ডিলিট করি তখন সেটা আসলে ডেস্টিনেশনটা কি হয়, বা সেটা কোথায় যায়, এবং সেটাকে রিকভার করা পসিবল কিনা পার্মানেন্টলি যদি আমি ডিলিট করি। কোনো কোনো ক্ষেত্রে পসিবল স্যার। ওকে, কোনো কোনো ক্ষেত্রে পসিবল সেটা বুঝলাম, তাহলে ফাইলকে ডিলিট করার পর সেটা কোথায় যায়? বলতে পারবা? সরি স্যার। ওকে, সো দেখো বেসিক্যালি যেটা হয় যখন আমরা একটা মানে আসলে বিষয়টা কিছু না, আসলে একটা ইলিউশন। বুঝতে পারছো? যে অপারেটিং সিস্টেম বলে যে এটা একটা পার্মানেন্টলি ডিলিট করা, কিন্তু আসলে অপারেটিং সিস্টেম এটাকে কখনোই পার্মানেন্টলি ডিলিট করতে পারে না। একটা ফাইল বা একটা ডেটাকে অপারেটিং সিস্টেম বা কম্পিউটার কখনোই সেটা পার্মানেন্টলি ডিলিট করতে পারে না। বুঝতে পারছো? সে যেটা করে ওই যে রিসাইকেল বিনের মতো একটা যে একটা স্টোরেজে রাখে, এটাও কিন্তু একটা মেমোরি। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। এটাও কিন্তু একটা মেমোরি, যেটা হচ্ছে যেমন ধরো একটা কোম্পানিতে কিছু মানে তাদের কিছু ইউজ করা বর্জ্য, এটাকে আমি বজ্র বলি না, বুঝছো? কম্পিউটারে এটাকে বজ্র বলে না, মানে গার্বেজ বলে না, এটাকে জাস্ট ডাটাই বলে। ধরো একটা ডাটা হচ্ছে সে ঝুড়িতে রাখলো, মানে এই ডাটাটার আসলে কোনো কাজ নাই, সো এটাকে সে পার্মানেন্টলি ঝুড়িতে রেখে দিল। তারপর যখন আবার এবং ঝুড়িতে রেখে এটাকে ধরো লক করে দিল আর কি। মানে পার্মানেন্টলি ডিলিট মানে এটাই বোঝায় যে ঝুড়িতে রেখে এটাকে লক করে দিল। তো এটাকে আর কোনো নর্মাল ইউজার কিন্তু ওই অপারেটিং সিস্টেম থেকে বা ওই সার্ভিস থেকে কিন্তু আর এই মানে তুমি আর ওই ডাটাটাকে আর মানে রিকভার করতে পারবে না। তখন যেটা হবে, তোমাকে একটা রিকভারি সফটওয়্যার লাগবে। তো রিকভারি সফটওয়্যারটা কি করবে? ওই তোমার ওই তালা ভেঙে হচ্ছে যে ওই ডাটাটাকে আবার রিট্রিভ করে নিয়ে আসবে। সো আমার কথাটা হচ্ছে যে একটা অপারেটিং সিস্টেম কখনোই কোনো ডাটাকে যে পার্মানেন্টলি ডিলিটের কথা বলে আসলে পার্মানেন্টলি ডিলিট করতে পারে না। সে তার কোনো একটা জায়গায়, ওইটাও একটা অপারেটিং সিস্টেমের কাজ, ওইটাও একটা স্টোরেজ। বুঝতে পারছো?
তো সে এই ধরো সেকেন্ডারি স্টোরেজের কোনো একটা জায়গাতে সে আসলে তোমার ওই ডিলেটেড যে ফাইলগুলো সেই ফাইলগুলোকে আসলে সে স্টোর করে রাখে, বুঝছো? এবং এমন ভাবে স্টোর করে যেগুলো হচ্ছে পার্মানেন্টলি ডিলেটেড ফাইলস বা পার্মানেন্টলি ডিলেটেড ডাটাকে এমন ভাবে সে স্টোর করে রাখে যেন সেটাকে আর নরমালি রিট্রিভ করা বা নরমালি রিকভার করা না যায়। তো তুমি যদি পার্মানেন্টলি ডিলেটেড কোনো ফাইল বা ফোল্ডার বা কোনো ডেটাকে যদি তুমি রিকভার করতে চাও, সেই ক্ষেত্রে তোমার একটা রিকভারি সফটওয়্যারের দরকার হবে, যেন সে এই রিকভারি সফটওয়্যারকে তুমি যদি রান করো তখন দেখবে যে রিকভারি সফটওয়্যার ওই ফাইলগুলোকে রিকভার করে দিচ্ছে। এখন কথা হচ্ছে এই রিকভারি সফটওয়্যারটা কিভাবে সেই ফাইলগুলোকে রিকভার করে, পার্মানেন্টলি ডিলেটেড ফাইলগুলোকে সে কিভাবে রিকভার করে বলতে পারবা? স্যার আপনি যে রিসাইকেল বিনের কথা বলছেন ওইটা যদি এমপ্টি করা হয় তাহলে কি আর ফাইলগুলো কি ওইটা আবার কি পাওয়া যাবে? পার্মানেন্ট, ওইটা কি পার্মানেন্টলি ডিলেটের কথা বলছি। রিসাইকেল বিন তো রিসাইকেল বিন একটা তো আছেই, কিন্তু রিসাইকেল বিন জি থেকে স্যার। যখন তুমি ডিলিট করে দিবে ওইটাই পার্মানেন্টলি ডিলিট, তখন ফাইলগুলা অপারেটিং সিস্টেম তার একটা স্টোর মানে একটা স্টোরেজ আছে, একটা সিস্টেমের মধ্যে একটা স্টোরেজ আছে, বুঝছো? অপারেটিং সিস্টেম তার ওই যে কিছু গার্বেজ ডাটা যেগুলো থাকে সেগুলোকে সে এখানে সেভ করে রাখে, বা পার্মানেন্টলি ডিলিটেড যে ফাইলগুলো থাকে সেগুলোকে এখানে সে সেভ করে রাখে আর কি, বা ওইখানে সে স্টোরেজ করে রাখে। কিন্তু এই ফাইলগুলো অবশ্যই রিকভার করা যায়, পৃথিবীর অপারেটিং সিস্টেমের যে কোনো ফাইলকে তুমি রিকভার করতে পারবে, তবে তার জন্য তোমার ওই একটা রিকভারি সফটওয়্যার দরকার হয়। এখন কথা হচ্ছে ওই রিকভারি সফটওয়্যার কিভাবে ওই ফাইলগুলোকে রিকভার করে। সো এই রিকভার স্যার ওইটা কি হ্যাঁ বলো। এটা কি স্যার সিস্টেম সিড কি অ্যালোকেট করা থাকে স্যার? ওই যে বলছিলেন যে একটা সিস্টেমের রিজার্ভ থাকে যতগুলা পার্মানেন্টলি ডিলিট করা হয় যতগুলো পায়, হুম ওইটা কি সি ড্রাইভে কি রিজার্ভ করা থাকে কোন একটা অংশে বা কোন সিস্টেমে কি রিজার্ভ করা থাকে ওটা এক্স্যাক্টলি, রিকভারি করার জন্য? ওইটা আসলে মানে খুব সম্ভবত এটা সি ড্রাইভে থাকে। এই জন্য দেখবা যে তোমরা যদি খুব বেশি ফাইল ডিলিট করতে থাকো, মানে এটা স্পেসটা অবশ্য কম থাকে, মানে খুব বেশি ডিলিট করতে করতে দেখবা যে একসময় সি ড্রাইভ ফুল হয়ে গেছে, তো তখন আবার তোমাকে না, ওইটা হচ্ছে যে বেসিক্যালি যেখানে উইন্ডোজটা তুমি ইনস্টল দেও ওই ড্রাইভেই থাকার কথা খুব সম্ভবত। জি স্যার সেটাই তো এটা তো হার্ড ডিস্কের মধ্যেই থাকে তাই না, ওই হার্ড ডিস্কের মধ্যে কোনো একটা জায়গাতে থাকে। সো এটা হচ্ছে বেসিক্যালি যে জায়গাতে তুমি বা যে ফোল্ডার বা যে হার্ড মানে যে ড্রাইভের মধ্যে বা হার্ড ডিস্কের যে ড্রাইভের মধ্যে তুমি ইয়েটা দিবা, ওই ইনস্টল দিবা অপারেটিং সিস্টেম, সেই ড্রাইভেই এটা নেওয়ার কথা বাই ডিফল্ট হিসেবে, কারণ আমরা তো সব ইএস নেক্সট নেক্সট দিয়ে যাই, তো বাই ডিফল্ট ওইখানেই থাকে, বুঝতে পারছো? আচ্ছা এখন কথা হচ্ছে যে রিকভারি সফটওয়্যার কিভাবে রিকভার করে। এখানে আসলে ওই যে ডিরেক্টরির বিষয়টা আসে, এখানে ডিরেক্টরিটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝছো? ফাইল ডিরেক্টরি ইজ সাচ এ ট্রি, বুঝছো? ফাইল ডিরেক্টরি হচ্ছে যে কাইন্ড অফ ট্রি, যে আমরা এখানে দেখো, আমরা এখানে লিখি না, এই যে এখানে, এই যে দেখো এখানে ট্রি লিখি না, এই যে দেখছো, দেখতেছো তোমরা এই যেটা, জি স্যার। যে জি স্যার। ট্রি জি মানে স্যার। কি? ট্রি মানে একটা ফাইল ডিরেক্টরি। তোমরা ওই উইন্ডোজ 10 এ সার্চ দিলে দেখবে, উইন্ডোজ 10 এ দেখবে ট্রি দিলে খালি চলতেই থাকে চলতেই থাকে, হ্যাঁ। তো এই ট্রি মানে হচ্ছে একটা ফাইল ডিরেক্টরি, বুঝছো? এই ফাইল ডিরেক্টরিতে পৃথিবীর না, সরি, মানে তোমার এই কম্পিউটারে যত ধরনের ফাইল আছে, যে কোনো ধরনের ফাইলকে এই ডিরেক্টরি থেকে তুমি রিট্রিভ করতে পারবা। তো তোমার অপারেটিং সিস্টেমকে অবশ্যই ডিরেক্টরি হ্যান্ডেল করার বা ম্যানেজমেন্ট করার বা ক্রিয়েট করার বা মডিফিকেশন করার বা সার্চ করার ক্যাপাবিলিটি থাকতে হবে, বুঝতে পারছো? জি স্যার। তো এই ফাইল ডিরেক্টরি যেটা, এটা বেসিক্যালি একটা ট্রি। সো পৃথিবীর আমি বারবার পৃথিবী বলি কেন, মানে কম্পিউটারে যে কোনো ডাটা কি ডিরেক্টরি থেকে তুমি রিট্রিভ করা সম্ভব। তো রিকভারি সিস্টেম এটাই করে, মানে রিকভারি সফটওয়্যার যেটা, সে আসলে ওই ডিরেক্টরিতে যায়, কারণ জানে সে অপারেটিং সিস্টেম কোন ফোল্ডারের মধ্যে বা কোন জায়গাটার মধ্যে সে ওই গার্বেজ ডাটাগুলোকে বা পার্মানেন্টলি ডিলিটেড ডাটাগুলোকে সে সেভ করে রাখে, তখন ওই ডিরেক্টরিতে যায় এবং ওই ডিরেক্টরি থেকে সে সার্চ করে বা আবার রিকভার করে নিয়ে আসে। সেটার জন্য অনেক সময় লাগে, কারণ আমরা জানি যে ডিরেক্টরি যেহেতু একটা ট্রি, এটাতে হিউজ বা বাল্ক অ্যামাউন্ট অফ ডাটা আছে। সো এই বাল্ক অ্যামাউন্ট অফ ডাটা থেকে যে পার্টিকুলার ডিলিটেড ফাইলগুলো বের করতে অনেক সময় লাগে, তার জন্য আসলে ওইটার কমপ্লেক্সিটিও বেশি হয়, সার্চিং টাইমও বেশি লাগে, বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো তোমরা? ওকে, সো এখান থেকে দুইটা জিনিস আজকে ক্লিয়ার হইলো। একটা হচ্ছে যে অপারেটিং সিস্টেমকে আমরা যে পার্মানেন্টলি ডিলিটের কথা বলি, সেটা আসলে কোনো পার্মানেন্টলি ডিলিট না, যদিও সে বলে পার্মানেন্টলি ডিলিট। আসলে অপারেটিং সিস্টেম তার নিজের মধ্যে কোনো একটা জায়গাতে বা কোনো একটা ডিরেক্টরিতে ওই ডাটাগুলোকে বা পার্মানেন্টলি ডিলিটেড ডাটাগুলোকে সে রাখে।
তো আমাদের ওই পার্মানেন্টলি ডিলেটেড ডাটাগুলোকে যদি আমরা এখানে রিকভার করতে চাই, তো আমাদের একটা রিকভারি সফটওয়্যার দরকার। আচ্ছা, এখন আমি একটা কথা বলে রাখি, অনেকেই বলবা যে রিকভারি সফটওয়্যার ইউজ করলেও ডাটাকে রিট্রিভ করা যায় না। হ্যাঁ, এটা কিছু ভেরিয়েশন আছে। আচ্ছা, আমি শেষ করি। তো রিকভারি সফটওয়্যার পরবর্তীতে ওই ডিরেক্টরিতে যায় এবং ওই ডিরেক্টরি থেকে ওই ফাইলটাকে সার্চ করে বা রিকভার করে নিয়ে আসে। বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হচ্ছে অনেকেই দেখবা যে রিকভারি সফটওয়্যার ইউজ করে যে সব ডাটাকে এখানে রিকভার করা যায় না। হ্যাঁ, এটার একটা টাইম আছে, বুঝছো? অথবা এটার কিছু ভেরিয়েশন আছে, কিছু জিনিসের উপর ভেরি করে। যেমন ওই রিকভারি সফটওয়্যার যে অ্যালগরিদমটা, সেই অ্যালগরিদমটা কতটুক লেটেস্ট অ্যালগরিদম বা কতটুক স্ট্রং অ্যালগরিদম, বুঝছো? যেমন ধরো আমরা যে রিকভারি সফটওয়্যার গুলো ইউজ করি, আমরা একদম নর্মাল পিপল যারা একদম যে রিকভারি সফটওয়্যার ইউজ করি, এগুলো সব হচ্ছে যে ফ্রি রিকভারি সফটওয়্যার। সো ফ্রি রিকভারি সফটওয়্যার দিয়ে তুমি সব ফাইল রিকভার করতে পারবে না, বুঝছো? কারণ ফ্রি রিকভারি সফটওয়্যারের অ্যালগরিদমের এক্সিকিউশনটা খুবই লিমিটেড থাকে। বুঝতে পারছো? জি জি স্যার স্যার। তুমি যদি পেইড রিকভারি সিস্টেম ইউজ করো বা পেইড রিকভারি সফটওয়্যার ইউজ করো, তখন মানে যারা হচ্ছে যে মানে বিজনেস বা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করে, এরা কিন্তু সবই পেইড ইউজ করে, বুঝছো? কোনো কিছু ফ্রি ইউজ করে না, কারণ ফ্রি সফটওয়্যার ইউজ করা কিন্তু অনেক রিস্কের ব্যাপার, অনেক প্রাইভেসি, তারপরে সিকিউরিটির ইস্যু আছে, তারপরে তোমার সার্ভিস তো খুবই লিমিটেড থাকে। তো এই জিনিসগুলো আর কি, যে তোমরা যদি ওই রিকভার মানে নর্মাল বা ফ্রি রিকভারি সফটওয়্যার ইউজ করো, তাহলে সব ফাইল কিন্তু তুমি রিকভার করতে পারবে না। এটা এদের এই ফ্রি রিকভারি সফটওয়্যারের যে অ্যালগরিদমটা, এটা খুবই লিমিটেড থাকে, তো এগুলো আসলে করতে পারবে না। তোমরা যদি পেইডটা ইউজ করো এবং পেইড ভালো রিকভারি সফটওয়্যার ইউজ করো, সেই ক্ষেত্রে সব ধরনের দেখবা যে সব ফাইলে এখান থেকে রিকভার করা যায়। আমি এই জন্যই ওই পার্সপেক্টিভে বলছি যে মানে অপারেটিং সিস্টেমের যে পার্মানেন্টলি ডিলেটেড ফাইল, সেগুলা সবগুলাই মূলত আসলে রিকভার করা যায় বা করা সম্ভব। বুঝতে পারছো? কারণ ওইটা ডিরেক্টরিতে থাকে, ফাইল যে ডিরেক্টরি যেটা ওই ডিরেক্টরিতে থাকে, সেটা আসলে কোনো জায়গায় যায় না, ওই সিস্টেমের মধ্যেই থাকে। বুঝতে পারছো? তো এই জন্যই আসলে ডিরেক্টরির সাপোর্টটা বা অপারেটিং সিস্টেম যেটা ডিরেক্টরিটা সাপোর্ট করে, সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো ক্লিয়ার সবার কাছে? জি স্যার জি স্যার। এরপরে কি আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে ডিস্ক ম্যানেজমেন্ট। এটা আসলে হার্ড ডিস্কটাকে সে কিভাবে ম্যানেজ করে আর কি, ওইটা সম্পর্কে এখানে বলছে। তো এখানে হচ্ছে যে তোমার তোমার মানে এটাকে সে ট্র্যাক রাখবে যে ওই হার্ড ডিস্কের কতটুকু মেমোরি সেই মানে তোমার ফাইলগুলা একটা হার্ড ডিস্কের কতটুকু মেমোরি ইউজ করতেছে বা কতটুকু জায়গা খালি আছে, এই ধরনের একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সে সবসময় প্রোভাইড করবে। মানে ওই ক্যাপাবিলিটি তাকে থাকতে হবে। আরেকটা হচ্ছে যে ব্যাডলগ। ব্যাডলগ মানে কি জানো? জানো কেউ? স্যার ক্লাসের প্রথমে যেটা বলছেন ওটা না? না 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 না, ওইটা তো ডেডলক। ওইটা ডেডলক, এটা ব্যাডলগ। ডেডলক হচ্ছে প্রসেসের ক্ষেত্রে হয়। প্রসেস যখন র্যাম ইউজ করে বা প্রাইমারি মেমোরি ইউজ করে, প্রাইমারি মেমোরিটাকে কিভাবে এক্সিকিউট করতেছে, এটা হচ্ছে যে ডেডলক। আর ব্যাডলক হচ্ছে হার্ড ডিস্কের ক্ষেত্রে হয়। মানে ডেডলক হয় হচ্ছে প্রাইমারি মেমোরির ক্ষেত্রে, আর ব্যাডলক যেটা, এটা হচ্ছে যে তোমার এই হার্ড ডিস্কের ক্ষেত্রে হয়, মানে সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে। ওকে, ব্যাডলক মানে ব্যাডলক মানে যে মেমোরিটা তোমার অলরেডি ইয়ে হয়ে গেছে, ডেস্ট্রয় হয়ে গেছে, বুঝছো? যে মানে হার্ড ডিস্কের যে মেমোরিটা তোমার অলরেডি ডেস্ট্রয় হয়ে গেছে আর কি। তো এটা আসলে কি মেমোরি, ওই যে অনেক সময় আমরা ব্লু স্ক্রিনের কথা বলি না, ব্লু স্ক্রিন দেখছো তোমরা? জি স্যার, আমি দেখছি। ব্লু স্ক্রিন কেন হয়? জানি না স্যার, এই সমস্যা তো সমাধান হয়েছে না ওদের। ব্লু স্ক্রিন আমার স্যার কম্পিউটার একটা হয়েছে স্যার, ওটা দেওয়া হয়েছে কিছুদিন আগে। বুঝছে। ব্লু স্ক্রিন হয় যখন ওই যে কম্পিউটার এই ধরনের কিছু পাজল হয়ে যায়। যেমন ধরো হচ্ছে যে এই ব্লু স্ক্রিন হওয়ার একটা রিজন হচ্ছে এই যে এই ধরনের ব্যাডলক, বুঝছো? যে হার্ড ডিস্কে কোনো ডাটা যদি পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়, যদিও এগুলো পরে ব্যাকআপ করার কোনো অপরচুনিটি আছে, আবার অনেক সময় ব্যাকআপ করাও যায় না। বুঝতে পারছো? সো এই যে হার্ড ডিস্কের কোনো ধরনের ঝামেলা যদি থাকে, হার্ড ডিস্কের কোনো ড্রাইভে বা কোনো ধরনের ফাইলে যদি, বা আমি টোটালি হার্ড ডিস্কের কথাই বলি, সো হার্ড ডিস্কের কোনো ধরনের যদি ঝামেলা থাকে, যেমন হার্ড ডিস্কটা কি, হার্ড ডিস্কটা তো বেসিক্যালি একটা সিডি, তাই না? এটা সবসময় ঘুরতে থাকে। তোমরা কি জানো এটা? না এটাও জানো না? জানি স্যার। হার্ড ডিস্ক হলো একটা সিডি। তো সিডিটা সবসময় এই যে তোমার ওই যে সিস্টেম ইয়ে যেটা আছে, সিস্টেম ইউনিট যেটা আছে, সেই ইউনিটে তো তুমি হার্ড ডিস্কটাকে ইনস্টল করলা, তো হার্ড ডিস্ক গুলা সবসময় এটা ঘুরতে থাকে।
তো এরকম ঘুরতে 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 যদি এক সময় ঠাস করে বন্ধ হয়ে যায় তো শেষই, তোমার হার্ড ডিস্কের সব ডাটা তোমার হয়ে যাবে, লস হয়ে যাবে। তো এটা কি আসলে ব্যাডলক বলা হচ্ছে, মানে কোন একটা হার্ড ড্রাইভে ডাটা যদি পার্মানেন্টলি ডিলিট হয়ে যায় তখন আসলে ওইটা কি বলা হচ্ছে, ব্যাডলক আর কি। বুঝতে পারছো? जी सर। ওকে, এখন আমাকে বলো, এটা হচ্ছে ওয়ে স্ট্রাকচার, এটা আমি বুঝাচ্ছি। এখন আমাকে বলো যে কম্পিউটার সফটওয়্যার আর কম্পিউটার প্রসেসের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, কেউ একজন বলো। সফটওয়্যার হইল কি স্যার যেগুলা নরমাল ইনস্টল সফটওয়্যার থাকে, আর প্রসেস হইল কি স্যার যেগুলা রানিং সফটওয়্যার, সব রানিং সফটওয়্যার গুলারে প্রসেস হয়। ওকে, বুঝতে পারছো সবাই? আমি যদি আরেকটু জি বলি স্যার। যে যেমন ধরো যে প্রসেস যেটা, সেটা হচ্ছে যে তোমার একটা সফটওয়্যার থেকে প্রসেস তৈরি হয়, আর সফটওয়্যারটা তৈরি হয় মূলত ইয়ে থেকে, তোমার ওই যে কোডিং থেকে আর কি। কোডিং করে। হ্যাঁ হ্যাঁ, কোডিং করে বা ওই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি আসলে সফটওয়্যারটা তৈরি করতে পারবে। এবং সফটওয়্যার থেকে মানে সফটওয়্যারকে যখন আমি অপারেটিং সিস্টেমে রান করব তখন যে জিনিসটা আসবে বা তৈরি হবে, বা অপারেটিং সিস্টেম যে জিনিস মানে ওই সফটওয়্যারটাকে যেভাবে ট্র্যাক করবে সেটা হচ্ছে যে প্রসেসের মাধ্যমে। বুঝতে পারছো? তো এটা আর কি। তো প্রসেস জি স্যার। মূলত হয় সফটওয়্যারকে রান করার, বা সফটওয়্যার থেকে আর কি প্রসেস তৈরি হয়, সফটওয়্যারটা তৈরি হয় কোডিং থেকে। মানে কমপ্লিমেন্টারি আর কি, কমপ্লিমেন্টারি জিনিস। বুঝছো? ওকে, সো ওয়ে স্ট্রাকচার যদি আমরা যাই, আমরা জানি যে আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম যে আমাদের কি কি ধরনের অপারেটিং সিস্টেম আছে, বা কি কি ধরনের অপারেটিং সিস্টেম আমরা জানছিলাম। যেমন আমাদের কাছে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম আছে, তারপরে আছে কি লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম উবুন্টু, তারপরে হচ্ছে যে কি জানি লিনাক্স মিন্ট, হ্যাঁ, এই ধরনের কিছু অপারেটিং সিস্টেম আছে। তারপর হচ্ছে যে ম্যাক ওএস একটা আছে, যেটা হচ্ছে যে অ্যাপলের তরফ থেকে অপারেটিং সিস্টেম। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে মানে লিডিং অপারেটিং সিস্টেম, যেগুলো আমরা সবগুলো জানি, ঠিক আছে, বা এগুলো হচ্ছে যে আমাদের কাছে নোন বিষয়গুলো। এখন কথা হচ্ছে যে আমরা যে এটা হচ্ছে আমরা তিনটা প্ল্যাটফর্মের কথা বললাম। একটা হচ্ছে উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আমি যদি লিনাক্স যে কার্নেলের কথা বলি, বা লিনাক্স বেসড বা লিনাক্স প্ল্যাটফর্মের যদি কথা বলি, তাহলে এটার জন্য আরো যে উবুন্টু, তারপর লিনাক্স মিন্ট, হ্যাঁ, এই অপারেটিং সিস্টেম গুলো আছে। আমি যদি মানে অ্যাপলের কথা বলি বা ম্যাকের কথা বলি, তাহলে এই জন্য হচ্ছে ম্যাক ওএস। তো তিনটা প্ল্যাটফর্মের অপারেটিং সিস্টেমের কথা বললাম আমি। সো এই তিনটা প্ল্যাটফর্মের অপারেটিং সিস্টেমে তাদের যে ফাংশনালিটি, সেই ফাংশনালিটি কিন্তু ডিফারেন্ট হইতে পারে। তবে এই অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে অবশ্যই দুইটা জিনিস কমন থাকবে। সেই দুইটা জিনিস হচ্ছে যে ওই যে মাল্টি প্রোগ্রামিং এবং টাইম শেয়ারিং। তোমরা কি বুঝতে পারছো? মানে আমি এটাই বোঝাতে যাচ্ছি যে অপারেটিং সিস্টেমের প্ল্যাটফর্ম ভেদে অপারেটিং সিস্টেমের ফাংশনালিটি কিন্তু ডিফারেন্ট হইতে পারে, কিন্তু তাদের মধ্যে যে জিনিসটা অবশ্যই থাকবে, মানে একটা অপারেটিং সিস্টেমের মধ্যে যে দুইটা কমন জিনিস থাকবে, ওই দুইটা কমন জিনিসে একটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং এবং একটা হচ্ছে টাইম শেয়ারিং, বা আমরা এটাকে অনেক সময় বলি হচ্ছে মাল্টিটাস্কিং। মানে ওই একটা অপারেটিং সিস্টেমকে অবশ্যই মাল্টি প্রোগ্রামিং মানে করার বা হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি থাকতে হবে, পাশাপাশি মাল্টিটাস্কিং বা ওই যে টাইম শেয়ারিং কিভাবে হবে সেইটারও ক্যাপাবিলিটি থাকতে হবে। বুঝতে পারছো তোমরা? जी सर। বুঝছো? মানে অপারেটিং সিস্টেমের ফাংশনালিটি ডিফারেন্ট হইতে পারে, এক বা একাধিক ডিফারেন্ট প্ল্যাটফর্মের অপারেটিং সিস্টেমের জন্য তাদের ফাংশনালিটি ডিফারেন্ট হইতে পারে, কিন্তু তাদের মধ্যে কিছু কমন জিনিস থাকবে। তো এটার মধ্যে একটা হচ্ছে মাল্টি প্রোগ্রাম এবং একটা হচ্ছে মাল্টিটাস্কিং বা টাইম শেয়ারিং। এই জিনিস দুইটা খুবই ইম্পর্টেন্ট, এবং পুরা আমাদের অপারেটিং সিস্টেমের কোর্স দাঁড়ায় আছে এই দুইটা জিনিসের উপর, মাল্টি প্রোগ্রামিং এবং মাল্টিটাস্কিং বা টাইম শেয়ারিং। বুঝতে পারছো? সো এই যে আমরা জি স্যার। এতক্ষণ যে কিচ্ছা কইলাম আমরা, হ্যাঁ, এতক্ষণ যে কাহিনী বললাম যে প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, হ্যাঁ, ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্ট, তো এইগুলো আসলে কিভাবে হ্যান্ডেল হয়, যে আমি বললাম যে প্রসেস ম্যানেজমেন্টে কি হয়। প্রসেস ম্যানেজমেন্টে হচ্ছে যে আমরা অপারেটিং সিস্টেম হচ্ছে যে প্রসেসকে কিভাবে ম্যানেজ করে, প্রসেসকে কিভাবে ম্যানেজ করে, র্যামের মধ্যে তো ম্যানেজ করে না, প্রাইমারি মেমোরির মধ্যে ম্যানেজ করে। সো প্রাইমারি মেমোরির মধ্যে একটা প্রসেসকে সে কিভাবে ম্যানেজ করে, কিভাবে ওই র্যামটাকে সে ইউটিলাইজ করে, বা কিভাবে সে ডিটেক্ট করে যে কোন প্রসেসের পরে বা কোন সফটওয়্যারের পরে কোন সফটওয়্যারটা রান হচ্ছে, ওই ওই শিডিউলিংটা সে কিভাবে করে, সিপিইউ হ্যান্ডেলিংটা সে কিভাবে করে, ওই যে জিনিসগুলা, ওই যে শেয়ারিং, ওই যে এক্সিকিউশন গুলা, হ্যাঁ, ওই জিনিসগুলো মানে ওই জিনিসগুলো করার জন্য তোমার যে বেসিকটা দরকার, সেই বেসিকটাই হচ্ছে এই দুইটা জিনিস, একটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং এবং একটা হচ্ছে মাল্টিটাস্কিং।
বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, সো এখন মাল্টি প্রোগ্রামিং জিনিসটা কি আসলে? মাল্টি প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে যে আমি যদি একদম এক লাইনে বলি, সেটা হচ্ছে যে একটা প্রসেস কিভাবে তার সিপিইউটাকে ইউটিলাইজ করতেছে। বুঝতে পারছো? মাল্টি প্রোগ্রামিং মানে হচ্ছে একটা, ওকে মাল্টি প্রোগ্রামিং না, আমি যদি একটা মানে আমি যদি মানে কনসেপ্টটা হচ্ছে যে এটাই, যে একটা প্রসেস কিভাবে একটা সিপিইউ কে ফুললি এক্সিকিউট করতেছে বা 100% এক্সিকিউট করতেছে। এখন সিস্টেম, তোমার সিস্টেম, এখন এটা হচ্ছে যে কনসেপ্টটা। এখন মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্টটা কি? মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্টটা হচ্ছে তোমার কাছে অনেকগুলো মাল্টিপল প্রোগ্রাম থাকবে, এই মাল্টিপল প্রোগ্রাম একটা সিপিইউ কে কিভাবে ইউটিলাইজ করতেছে, সেটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। এখন তোমার কাছে যদি এক সিঙ্গেল সিস্টেম হয়, বুঝছো, তোমার কাছে যদি এটা হচ্ছে বেসিকটা বললাম, বেসিকটা হচ্ছে যে একটা প্রসেস কিভাবে সিপিইউটাকে ইউজ করবে, এটা হচ্ছে বেসিক জিনিস। আর মাল্টি প্রোগ্রামিং মানে কি? মাল্টি প্রোগ্রামিং হচ্ছে মাল্টিপল প্রসেস কিভাবে একটা সিপিইউ কে এক্সিকিউট করবে বা একটা সিপিইউ কে ইউটিলাইজ করবে। তোমরা কি বুঝছো বিষয়টা? স্যার আবার বলেন স্যার। আমি বলি মাল্টি প্রোগ্রামিং আলাদা করো, এখন মাল্টি প্রোগ্রামিং এর কথা ভুলে যাও। মাল্টি প্রোগ্রামিং এর মানে এটা ভুলে যাও, বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা মানে একটা প্রসেস তো অবশ্যই একটা সিপিইউ কে ইউজ করবে, তাই না? যখন একটা প্রসেস অপারেটিং সিস্টেমে রান হচ্ছে তখন সে সিপিইউটা কি ইউজ করতেছে না? অবশ্যই ইউজ হইতেছে। এই যে দেখো, এই যে দেখো আমার এখানে অনেকগুলো প্রসেস রান হচ্ছে না, তাহলে এখানে কি সিপিইউটা ইউজ হচ্ছে না? এই যে দেখো সিপিইউ ইউজ হচ্ছে না, এই যে 6% সিপিইউ ইউজ হইতেছে, মেমরি ইউজ হইতেছে, দেখছো? তো প্রসেস যখন জি একটা স্যার। রান করবে তখন অবশ্যই সে সবগুলো জিনিস ইউজ করবে, সে র্যামও ইউজ করবে, সে সিপিইউ ইউজ করবে। তো আমার মাল্টি মানে মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্ট হচ্ছে সেটাই, যে একটা প্রসেস সে কিভাবে সিপিইউটাকে ফুললি ইউটিলাইজ করে। এখন কথা হচ্ছে যে প্রসেস তো একটা হবে না। আমরা কি পড়ছিলাম? আমরা তো জানি যে প্রসেস মাল্টিপল প্রসেস হইতে হবে। যে এখানে যখন প্রসেস ম্যানেজমেন্টে যখন আমরা পড়লাম, তখন আমরা কি বলছিলাম? যে অবশ্যই তাকে মাল্টিপল প্রসেস ম্যানেজ করার ক্যাপাবিলিটি থাকতে হবে। তো প্রসেস তো এখানে একটা হবে না, বুঝছো? প্রসেস হবে এখানে মাল্টিপল। সো মাল্টি প্রোগ্রামিং এখন হচ্ছে যে মাল্টি প্রোগ্রামিং এর বিষয়টা হচ্ছে যে মাল্টিপল প্রসেস, মানে অনেকগুলো প্রসেস কিভাবে একটা সিপিইউ কে 100% বা মানে একদম অপটিমাল ইউটিলাইজ করতে পারে। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। ওকে, এই যে ইউটিলাইজেশন, এই ইউটিলাইজেশনের প্রসেস কিন্তু দুই ধরনের হইতে পারে। একটা এক ধরনের প্রসেস হচ্ছে, মানে এক ধরনের সিস্টেম হচ্ছে যে আমার কাছে যদি 4টা প্রোগ্রাম থাকে বা 4টা যদি আমার কাছে প্রসেস থাকে, সেই 4টা প্রসেসের 1 নাম্বার প্রসেসটা সে কি করলো? সে সিপিইউটাকে ইউজ করলো, ইউজ করে সে এটাকে যখন রিলিজ করে দিবে তখন 2 নাম্বার প্রসেস কি করবে? তোমার সিপিইউটাকে মানে একদম যখন সে মানে আচ্ছা আমি এটা কি একটু দেখাই বলি। দেখো আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে আমাদের প্রসেস গুলো অবশ্যই একটা সিপিইউ কে ইউটিলাইজ করবে। তো মাল্টি প্রোগ্রামিং বিষয়টা কি? মাল্টি প্রোগ্রামিং বিষয়টা হচ্ছে যে আমার কাছে যদি মাল্টিপল প্রোগ্রাম বা মাল্টিপল প্রসেস থাকে, মানে এক বা একাধিক যদি প্রসেস থাকে, সেই এক বা একাধিক প্রসেস কিভাবে সিপিইউটাকে অপটিমাল ওয়েতে ইউটিলাইজ করতেছে সেই সিস্টেমটা তৈরি করা, এটাই হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। বুঝছো? ওকে, জি এখন স্যার। কথা হচ্ছে যদি এটা সিঙ্গেল সিস্টেম হয়, মানে মাল্টি প্রোগ্রামিং না, আমি বলছি সিঙ্গেল প্রোগ্রামিং। সিঙ্গেল প্রোগ্রামিং যদি হয় তাহলে কি হবে? তাহলে স্যার এটা টাইম একটা একটা প্রোগ্রাম রান এক্স্যাক্টলি, এট এ টাইম একটা প্রসেস কেবলমাত্র একটা সিপিইউ কে মানে সিপিইউটাকে মানে একটা প্রসেস কেবলমাত্র ওই সিপিইউটাকে ইউজ করবে। তো ওই প্রসেস যখন ওই সিপিইউর এক্সিকিউশন করা শেষ, মানে ওই প্রসেসটাকে যখন আমি কিল করে ফেলতেছি, মানে প্রসেসটাকে যখন আমি টার্মিনেট করে ফেলতেছি, তখন কি হবে? তখন আমি সেকেন্ড প্রসেস শুরু করতে পারবো বা সেকেন্ড সফটওয়্যারটাকে আমি রান করতে পারবো। বুঝতে পারছো? মানে জি এটা স্যার। হচ্ছে যে মানে ওয়ান ওয়ে রোড বা ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক বুঝছো তো? মানে কেবলমাত্র তুমি একটা প্রসেসই তুমি রান করতে পারবা, সেকেন্ড প্রসেস মানে একসাথে দুইটা প্রসেস তুমি রান করতে পারবে না। কারণ কি? কারণ ওই যে শেয়ারিংটা হচ্ছে না। কারণ তুমি র্যামটা তখনই তুমি ইউজ করতে পারবা যখন তোমার প্রথম প্রসেসকে তুমি টার্মিনেট করতে পারবা, সেকেন্ড দেন হচ্ছে তুমি সেকেন্ড প্রসেসটাকে তুমি রান করতে পারবে। বুঝছো? কিন্তু এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা কিন্তু খুবই বাজে আইডিয়া, এটা কোনো ইফিশিয়েন্ট আইডিয়া না। বুঝছো? সো আমাকে অবশ্যই কি করতে হবে? মাল্টিপল প্রসেস যেন রান করতে পারে সেভাবে আমাকে ওইটা ডিজাইন করতে হবে। সো আমরা এখানে এই জিনিসটাই করছি যে দেখো আমার কাছে অনেকগুলা জব আছে। এখানে জব মানে হচ্ছে ওই প্রসেস, প্রসেস বুঝাচ্ছি, বুঝছো? এখানে জব মানে হচ্ছে প্রসেস। ওকে, সো দেখো আমার কাছে অনেকগুলো হচ্ছে যে যদি আমার কাছে অনেকগুলা জব থাকে, মানে জবগুলো হচ্ছে লোডিং অবস্থায় আছে,
তো এটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেমটা। অপারেটিং সিস্টেমে এইটা হচ্ছে আমার র্যামটা, বুঝছো? পুরা র্যামটা হচ্ছে এখানে 2 GB। সো যেহেতু এখানে পুরা র্যামটা 2 GB, সো আমরা জানি কি, আমরা জানি অবশ্যই কি আমাদের হার্ডওয়্যারের একটা লিমিটেশন আছে। সো আমরা ইচ্ছা করলেই কিন্তু আমাদের সবগুলা জব একসাথে কিন্তু আমরা রান করতে পারবো না, কারণ আমাদের র্যামে ওই সাফিসিয়েন্ট লেভেলের মানে স্টোরেজ বা জায়গাটা হবে না আর কি, বুঝতে পারছো? তো আমরা কি করলাম যে এখান থেকে আমাদের কাছে 8টা জব লোডিং অবস্থায় আছে, বা 8টা জব তোমার টু বি এক্সিকিউশনের জায়গায় আছে, মানে এক্সিকিউট হবে করতেছে আর কি, কিন্তু সেটা র্যামের ক্যাপাসিটির জন্য আমরা সবগুলা জবকে আমরা একসাথে এক্সিকিউট করতে পারবো না। সো আমরা কি করলাম, সো আমরা এখান থেকে 4টা জবকে সিলেক্ট করলাম। এখন কথা হচ্ছে যে এই 4টা জব, এই যে মাল্টি প্রোগ্রামিং কিন্তু শুরু এখান থেকে। তো এই 4টা যে জব, এই 4টা জব কিভাবে, আমার সিপিইউ তো একটাই, সিপিইউ তো আর 2টা হচ্ছে না, বুঝতে পারছো? জি তো স্যার। সিপিইউ তো আমার কাছে একটাই, তো একটা সিপিইউ কিভাবে ওই 4টা জব বা 4টা প্রসেস কিভাবে এই সিপিইউটাকে ইউটিলাইজ করবে সেটাই আমরা এখন দেখবো আর কি। তো এখানে যে সিস্টেমটা বা ইফিশিয়েন্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে যে দেখো, আমরা যখন জব 1টাকে আমরা যখন রান করলাম, তখন জব 1 কি করলো, জব 1 অবশ্যই তোমার সিপিইউটা ইউজ করলো, এই যে 1 নাম্বার প্রসেস, বুঝছো, 1 নাম্বার স্টেপ। তো যখন জব 1 সিপিইউ ইউজ করতেছে, তো ওই অবস্থায় কিন্তু আমি জব 2 কে আমি ইন্টিগ্রেট করতে পারবো না, বা জব 2 এর কিন্তু সেই সুযোগ নাই যে সে আসলে জব 1 এর ইউজ করতেছে, যেহেতু ইউজ করা অবস্থায় জব 2 ঢোকার কোনো সুযোগ নাই, কারণ সিপিইউ তো তখন বিজি, জব 1 এর টাস্ক গুলা হ্যান্ডেল করার জন্য সিপিইউ বিজি। তো এই মুহূর্তে আসলে জব 2 এর কোনো চান্স নাই যে সে সিপিইউটা ইউজ করবে। ওকে, সো জব 1 যখন কি হবে, জব 1 যখন ধরো অন্য একটা রিসোর্স ইউজ করবে, বুঝছো, অন্য একটা রিসোর্স, যেমন এখানে আইও ডিভাইসের কথা বলা হচ্ছে, যে অন্য যে কোনো রিসোর্স যখন সে ইউজ করবে, অন্য যে কোনো রিসোর্স বলতে সে ধরো হার্ড মানে কোন ধরনের সিপিইউ এক্সিকিউশন করতেছে না, সে হচ্ছে যে ধরো হার্ড ডিস্কের মধ্যে বা হার্ড ড্রাইভের মধ্যে কোনো একটা কাজ করতেছে, বা আইও ডিভাইস নিয়ে কোনো একটা কাজ করতেছে, বা অডিও ভিডিও নিয়ে কোনো একটা কাজ করতেছে, বুঝছো? তখন কি হবে, তখন সিপিইউটা আইডেল অবস্থায় চলে যাবে। আইডেল মানে কি, আইডেল মানে হচ্ছে যে জব 1 থেকে সিপিইউটা ফ্রি হয়ে যাবে, মানে সিপিইউ এক্সিকিউশন হচ্ছে না, তখন সিপিইউ এক্সিকিউশন হচ্ছে না বাই জব 1, মানে জব 1 তখন সিপিইউ এক্সিকিউশন করতেছে না। তখন কি হবে, তখন জব 2 কিন্তু এই সিপিইউটাকে সে ডিটেক্ট করবে, তখন ওই জব 2 হচ্ছে যে সিপিইউটা ইউজ করা শুরু করবে, বুঝতে পারছো? জি স্যার। এবং এটা সাইমultaneously, এবং এটা এত দ্রুত হয় মানে আসলে তোমরা কল্পনা করতে পারবে না, কারণ সিপিইউর যে পাওয়ার সেটা সবসময় হিউম্যান পাওয়ার থেকে বেশি। সো হিউম্যান পাওয়ার দিয়ে বা আমরা আসলে মানে চোখের পলকে এটা ন্যানো সেকেন্ডে কাজ করে কম্পিউটার। সো আসলে এই বিষয়গুলো আসলে এত সহজে ডিটেক্ট করা যায় না, এটা এটা এত দ্রুত হয় আর কি। তো যখন হচ্ছে যে জব 1 যখন আদার কোনো রিসোর্স ইউজ করবে, তখন দেখা যাবে যে সিপিইউটা ফ্রি হয়ে গেছে, এবং এই ফ্রি সিপিইউটা এখন হচ্ছে যে জব 2 ইউজ করবে। সো এটাই হচ্ছে মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্ট, মানে আমি হচ্ছে যে মাল্টিপল প্রসেসরকে একসাথে আমি রান করতেছি আর কি, বুঝছো? তো যখন হচ্ছে যে সিপিইউটা যখন বিজি থাকবে জব 2 দ্বারা, তখন আসলে জব 3 মানে এন্ট্রি করতে পারবে না। তখন যদি জব 2 হচ্ছে যে আদার কোনো রিসোর্স ইউজ করে, তখন কেবলমাত্র ওই যে আদার কোনো রিসোর্স ইউজ করলেই তখন আসলে সিপিইউটা ফ্রি হবে। এটাকে বলা হচ্ছে আইডেল অবস্থা, মানে সিপিইউ যখন ফ্রি হবে আর কি। তো এই পরে এই ফ্রি সিপিইউটা আবার হচ্ছে যে জব 3 ইউজ করবে। তাহলে আলটিমেটলি বিষয়টা কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি বিষয়টা দাঁড়াচ্ছে যে আমি একই সাথে সাইমultaneously না, বাট এট এ টাইম কিন্তু অনেকগুলো প্রসেসকে আমি রান করার মতো জায়গা নিয়ে আসছি। পাশাপাশি আমার যে সিপিইউটা, সেই সিপিইউটা কিন্তু বসে থাকতে পারবে না, সেই সিপিইউটা কিন্তু সবসময় কোনো না কোনো জব দ্বারা, মানে আমি যদি মাল্টি প্রোগ্রামিং এর কথা বলি বা মাল্টি প্রসেসের কথা বলি, কোনো না কোনো জব দ্বারা কিন্তু সেই ইউটিলাইজ হবে, বুঝতে পারছো তোমরা? জি স্যার। সো এটাই হচ্ছে মূলত আসলে মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্ট। এবং আরেকটা বড় যে জিনিস হচ্ছে, মাল্টি প্রোগ্রামিং এ কিন্তু ইউজার ইন্টারেকশন হয় না, কারণ ইউজারের সাথে সিপিইউর বা তোমার অপারেটিং সিস্টেম কিভাবে ওই প্রসেস গুলাকে হ্যান্ডেল করতেছে সেটার কোনো কানেকশন নাই। ইউজারের কানেকশন শুধুমাত্র জবের টাস্ক গুলাকে হ্যান্ডেল করা। সো এখানে অপারেটিং সিস্টেম বলো আর সিপিইউ বলো, সেটার সাথে ইউজারের কোনো ইন্টারেকশন নাই, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই মাল্টি প্রোগ্রামিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? সবাই বুঝছো? জি স্যার। ওকে, তো এবার আসা হচ্ছে যে টাইম শেয়ারিং বা মাল্টিটাস্কিং। তোমরা মাল্টিটাস্কিং কথাটা অনেক জায়গায় শুনে থাকবা, শুনছো না মাল্টিটাস্কিং?
জি স্যার। মাল্টিটাস্কিং বলতে কি বুঝো বলো তো? ওকে, আমি একটা জিনিস বলি, মাল্টিটাস্কিং বা টাইম শেয়ারিং এর মধ্যে কিন্তু মাল্টি প্রোগ্রামিং বিষয়টা আছে, বুঝছো? সো মাল্টিটাস্কিং বিষয়টা দুইটা জিনিসের উপর দাঁড়ায় আছে, সেটা হচ্ছে যে মাল্টিটাস্কিং বিষয়টা দুইটা জিনিসের উপর দাঁড়ায় আছে, একটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং আর একটা হচ্ছে টাইম শেয়ারিং, বুঝছো? সো মাল্টি প্রোগ্রামিংটা তো বুঝছোই, মাল্টি প্রোগ্রামিংটা অবশ্যই কি হবে, সিপিইউ এক্সিকিউশন করবে, বুঝছো? তোমার যে জবগুলো আছে, জব মানে এখানে প্রসেস আর কি, এই জবগুলা অবশ্যই সিপিইউটাকে এক্সিকিউট করবে, এটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্ট। তাহলে টাইম শেয়ারিংটা কি? টাইম শেয়ারিংটা হচ্ছে কি বলে এটা, আচ্ছা, টাইম শেয়ারিংটা হচ্ছে যে সিপিইউ কে শিডিউল করা, বুঝছো? কখন কোন জব দ্বারা কিভাবে সিপিইউটা ইউটিলাইজ হবে, সেই সিপিইউ শিডিউলিং হচ্ছে এখানে টাইম শিডিউলিং, বুঝছো? টাইম শেয়ার, সিপিইউ কে মানে শিডিউলিং করা, বুঝতে পারছো? তাই বুঝছো নি? জি স্যার। জি স্যার। সিপিইউ শিডিউলিং কি? সিপিইউ শিডিউলিং মানে হচ্ছে যে যে আমি মাল্টি প্রোগ্রামিং কি হয়, মাল্টি প্রোগ্রামিং এ হচ্ছে যে তোমার অনেকগুলা জব থাকে, এই জবগুলো হচ্ছে যে সিপিইউটাকে ইউজ করে বা ইউটিলাইজ করে। সিপিইউ কিন্তু বসে থাকতে পারবে না, সিপিইউ সবসময় কোনো না কোনো জব দ্বারা, মানে সিপিইউ তখনই বসে থাকবে বা সিপিইউ তখনই এক্সিকিউট হবে না যখন হচ্ছে যে যখন হচ্ছে কোনো টাস্ক বা কোনো জব আমরা বা কোনো প্রসেস আসলে মোট কথা হচ্ছে যে অপারেটিং সিস্টেমের সিপিইউটা সবসময় এক্সিকিউট হয়। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো, সরি এটা আসে না কেন, আচ্ছা তুমি একটা জিনিস দেখো, দেখো এখানে এখানে যে প্রসেস গুলো আছে, তো এখানে এক্সিকিউটেবল প্রসেস কোনটা? ধরো অব্র কিবোর্ড, এটাকে যদি আমি ইন করে দিই, আচ্ছা এটাকে আমি ইন করে দিলাম, ইন করলে তো এটা চলবে না। গুগল ক্রোমকে আমি ইন করে দিলাম, টার্মিনেট করে দিলাম। জুম যেগুলো আছে সেগুলোকে আমি ফক্সি ট্রিডার যা আছে, ইউটোরেন্ট, তারপরে ওপেন বোর্ড, হ্যাঁ যা আছে সবগুলোকে আমি ইন করে দিলাম, তারপরে কি সিপি ইউজ হবে না? তারপরে কি প্রসেস চলবে না? তোমাদের কি মনে হয়, মানে প্রসেস কি রান হবে না তারপরেও? মানে আমার কোয়েশ্চন বুঝছো? আমি এই যে দেখো এখানে অব্র কিবোর্ড, ক্রোম, তারপরে হচ্ছে যে তোমার এই যে উইন্ডোজ এক্সপ্লোরার মানে ফাইল ম্যানেজার যেটা, ফোকসিট ফ্যান্টম হচ্ছে আমার পিডিএফ রিডার, ঠিক আছে? তারপরে যে ওপেন বোর্ড যেটা আমি এখন রান করতেছি, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে ইউটোরেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে জুম, এই সবগুলো জিনিসকে আমি যদি টার্মিনেট করে দেই, তাইলে কি কোনো প্রসেস রান হবে না? তোমাদের কি মনে হয়? রান করবে স্যার, অপারেটিং সিস্টেম তো রান এক্স্যাক্টলি করতে রান হবে। করবে, কারণ অপারেটিং সিস্টেম তুমি যখন কম্পিউটারকে ওপেন করবা, সেই ওপেন করার সময় থেকে কিন্তু সিপিইউ ইউজ করবে অপারেটিং সিস্টেম, তার নিজের কোনো না কোনো প্রসেস অবশ্যই রান করবে। আমি তো জাস্ট একটা এক্সাম্পল দেখালাম যে আমি এই সফটওয়্যার গুলো ওপেন করছি এই জন্য প্রসেস হচ্ছে, কারণ এই এক্সাম্পলটা দেখানো খুব বোঝানোটা খুবই সোজা, কিন্তু মানে অপারেটিং সিস্টেম, আমি লাস্ট ক্লাস এটাই বলছি, খুবই জটিল একটা বিষয়, বুঝতে পারছো? তুমি যখন এই যে কম্পিউটারকে অন করো না, ল্যাপটপকে যখন অন করো, ল্যাপটপ যখন ওয়েলকাম দিয়ে তোমাকে স্বাগত জানায়, এই তখন থেকেই কিন্তু আসলে অপারেটিং সিস্টেম সিপিইউটা ইউজ করে। তখন থেকে কেন ইউজ করে? কারণ তখন থেকেই কোনো না কোনো অপারেটিং সিস্টেমে প্রসেস রান হয়। প্রসেস যদি নাই রান হয় তাহলে কিন্তু অপারেটিং সিস্টেম তুমি চালাইতে পারবে না। প্রসেস রান অবশ্যই হবে, তার নিজস্ব কিছু প্রসেস আছে, সেগুলো অবশ্যই রান হবে, নাইলে অপারেটিং সিস্টেম কখনোই চালাইতে পারবে না, তাহলে তো স্টাক হয়ে বসে থাকা লাগবে, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। তার মানে বিষয়টা জি এটা স্যার। যে মাল্টি প্রোগ্রামিং সবসময় হয়, সবসময় সিপিইউটা ইউজ করা থাকে। আসলে আমরা যে বলি যে সিপিইউ আইডল, মানে সিপিইউটা বসে আছে, ফ্রি আছে, বিষয়টা ওইরকম না, আমরা যে বোঝার জন্য বলি, কিন্তু সিপিইউ সবসময় এক্সিকিউট হয় কোনো না কোনো প্রসেসের মাধ্যমে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো এখন কথা হচ্ছে যে এই সিপিইউটা কিভাবে ওই জব টাস্ক গুলাকে হ্যান্ডেলিং করে বা শিডিউলিং করে, মানে শিডিউলিং বলতে এটাই বুঝাচ্ছি যে কোন জবটা কখন সিপিইউটাকে ইউজ করবে, বুঝছো? ধরো জব 1 2 3 চারটা জব আছে, ধরো জব 4 কখন সিপিইউটাকে ইউজ করবে, বা কখন জব 3 হচ্ছে যে কখন সিপিইউটাকে আইডল করবে এবং কখন হচ্ছে যে জব 4 সিপিইউটাকে ইউজ করবে, ওই যে শিডিউলিংটা, ওই শিডিউলিংটাকে বলা হচ্ছে সিপিইউ শিডিউলিং। এখানে এই জন্য এই বিষয়টা বলা হচ্ছে যে টাইম শেয়ারিং আর কি, বুঝতে পারছো? বুঝছো? তো এখানে মাল্টিটাস্কিং বা টাইম শেয়ারিং এ হচ্ছে দুইটা কনসেপ্ট থাকে, একটা কনসেপ্ট হচ্ছে মাল্টি প্রোগ্রামিং আর সেকেন্ড কনসেপ্ট হচ্ছে টাইম শেয়ার, বুঝছো?
বা টাইম শেয়ারিং আর কি। তো এখন দেখো বিষয়টা কি, কনসেপ্টটা কি। কনসেপ্ট হচ্ছে তোমার কাছে একটা টাইম শেয়ারিং সিস্টেম আছে, অবশ্যই আমাদের অপারেটিং সিস্টেম, বুঝতে পারছো? তো তোমার কাছে একটা টাইম শেয়ারিং সিস্টেম আছে। সো এই সিস্টেমটা 4 জন ইউজার ইউজ করতেছে, ইউজার 1, ইউজার 2, ইউজার 3, ইউজার 4। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কি মনে আছে আমি প্রথম ক্লাসে না সেকেন্ড ক্লাসে জানি বলছিলাম যে অপারেটিং সিস্টেম একটা ইলিউশন তৈরি করে। ইলিউশনটা তৈরি করে এই অর্থে যে অপারেটিং সিস্টেম তোমাকে একটা ফ্রিডম দেয় যে তোমার কাছে ওপেন রিসোর্স আছে, তুমি আমার প্ল্যাটফর্মে যে কোনো কিছু ইউজ করতে পারবা। এই জন্য আমি একটা মানে, যদিও এটার কিন্তু লিমিটেশন আছে, কিন্তু তোমাকে সেই রিপ্রেজেন্টেশনটা সে করতে পারে বা সেই ফ্রিডমটা দেয়। তোমাদের কি এই জিনিসটা মনে আছে যে ইলিউশনের কথাটা বলছিলাম? জি স্যার। জি স্যার। সেই ইলিউশনের কনসেপ্টটা এইখান থেকে আসছে, মাল্টিটাস্কিং থেকে আসছে। ওকে, আমি দেখাই কিভাবে কাজ করে মাল্টিটাস্কিং। সো ধরো তোমার কাছে একটা টাইম শেয়ার সিস্টেম আছে, মানে একটা মাল্টিটাস্কার বা মাল্টিটাস্ক প্রোভাইডার একটা সিস্টেম আছে, এটা অবশ্যই তোমার অপারেটিং সিস্টেম বা কম্পিউটার। সেই সিস্টেমটা হচ্ছে 4 জন ইউজার ইউজ করতেছে, ইউজার 1, ইউজার 2, ইউজার 3, ইউজার 4। তো এখন 4 জন ইউজারে তাদের আবার নিজস্ব কিছু জব আছে বা তাদের আবার নিজস্ব কিছু প্রসেস আছে, ঠিক আছে? বুঝছো? এবং তোমার ইউজার 1 কি করছে, ইউজার 1 হচ্ছে যে তোমার সে হচ্ছে যে ওই টাইম শেয়ার সিস্টেমের মধ্যে তার জব 1টাকে এক্সিকিউট করতে চাচ্ছে, ঠিক আছে? আবার ইউজার 2 হচ্ছে যে তার যে জব 2 আছে সেটাকে হচ্ছে যে ওই টাইম শেয়ারের মধ্যে বা ওই সিস্টেমটার মধ্যে সে এক্সিকিউট করতে চাচ্ছে। ইভেন ইউজার 3, ইউজার 4 সবাই হচ্ছে যে এটা করতে চাচ্ছে আর কি। তো এখন কি হবে, এখন কি কম্পিউটার 4 জনের জন্য প্যারালালি কাজ করবে? তোমাদের কি মনে হয়? জি না স্যার। প্যারালালি কাজ করবে না, কারণ এখানেই তখন মাল্টি প্রোগ্রামিংটা চলে আসবে। সো মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্টটা কি মনে আছে? মাল্টি প্রোগ্রামিং কনসেপ্টটা হচ্ছে যে একটা জব কেবলমাত্র একটা সিপিইউ কে ইউজ করবে, যখন সে অন্য যে জব হচ্ছে কি একটা সিপিইউ কে ইউটিলাইজ করবে, তো ওই জবটা যখন অন্য কোনো রিসোর্স ইউজ করবে তখন সিপিইউটা ফ্রি হবে, ইমিডিয়েটলি সে জব 2 এর জন্য কাজ করবে। তো এখানেও আসলে মাল্টি প্রোগ্রামিংটা হয়, যখন ইউজার জব 1 কে এই সিস্টেমের মধ্যে এক্সিকিউট করতে চায় তখন কিন্তু এই সিপিইউটা ওই জব 1 কে ইউটিলাইজই করে, তখন কিন্তু অন্য কিছু করে না। যখন সিপিইউটা আইডল অবস্থায় চলে যায় ইমিডিয়েট সে জব 2 এর কাজটা শুরু করে বা জব 2 কে সে ইনসার্ট করে বা অ্যাসাইন করে, বুঝতে পারছো? তো জব 2 এরটা যখন সে আইডল করে ফেলে, জব 2 এর কাজ যখন শেষ হয়ে যায় বা সিপিইউটা যখন আইডল অবস্থায় চলে আসে ইমিডিয়েট সে জব 3 এরটা কাজ করে। তো এই যে তোমার যে সুইচিংটা, এই সুইচিংটা এত দ্রুত হয় যেহেতু আমরা জানি যে সিপিইউ পাওয়ারটা আমরা হিউম্যান পাওয়ার থেকে অনেক বেশি, বুঝছো? একটা সিপিইউ পাওয়ার কত বলতে পারবা? একটা সিপিইউ পাওয়ার হচ্ছে ধরলাম আমি 3 গিগাহার্জ। ক্যান ইউ ইমাজিন 3 গিগাহার্জ? সো যেহেতু একটা সিপিইউ পাওয়ার হিউম্যান পাওয়ার থেকে অনেক বেশি, সো এই ইউজারটা মনে করে যে এই পুরো সিস্টেমটা তার উপর বিলং করতেছে। কারণ কি, কারণ আমরা জানি যে ইউজারটা কি করবে, একটা জব যখন এক্সিকিউট হয় একটা সিস্টেমের মধ্যে সে এটাকে একটা রান করবে, রান করার পর সেটাকে এই যে দেখো আমি এই একটা সফটওয়্যারকে আমি রান করছি, রান করার পর আমরা কি করি, এটার মধ্যে একটা ইনপুট দেই, ইনপুট দেওয়ার পর এখান থেকে আমরা আউটপুট দেখি, তাই না? ওই যে ইনপুট দেই এবং আউটপুট দেখার যে মধ্যবর্তী সময়টা, মধ্যবর্তী গ্যাপ, ওই গ্যাপেই কিন্তু সে জব 2টাকে অ্যাসাইন করে ফেলে, কারণ ওই গ্যাপের মধ্যে আমরা কোনো ধরনের কাজ করি না, ওই গ্যাপের মধ্যে কিন্তু সিপিইউটা আইডল অবস্থায় চলে যায়। যদি সিপিইউ আইডল অবস্থায় চলে যায় তাই ইমিডিয়েট সে জব 2 এর এক্সিকিউশনটা শুরু করে দেয়। তোমরা কি বুঝতে পারছো টাইম গ্যাপিংটা? জি স্যার। মানে এই টাইমটা, এই সিস্টেমটা এত দ্রুত হয়, মানে এটা আসলে কোনো একটা সিঙ্গেল ইউজারের ক্ষেত্রে এটা আসলে ধরা খুবই অসম্ভব, কারণ আমরা তো সিপিইউ পাওয়ার সো সো মাচ স্মার্ট এন্ড সো মাচ হিউজ, সো মাচ হাই দেন দ্য হিউম্যান পাওয়ার, বুঝতে পারছো? তো এই জন্য একটা ইউজার মনে করে যে আমার আসলে এই পুরো সিস্টেমটা আসলে আমার উপরে বিলং করতেছে, আসলে বিষয়টা তা না, আসলে একটা সিস্টেম 4 জন ইউজ করতেছে, বুঝছো? এই জন্যই অপারেটিং সিস্টেমটা আসলে একটা ইলিউশন তৈরি করে, মানে ইউজার মনে করে যে না এটা আমি ইউজ করতেছি আর কেউ ইউজ করতেছে না। কারণ কি, কারণ ইউজার যখন একটা জবকে ইউটিলাইজ করতে যায় তখন ওই জবের মানে যখন আমরা একটা সফটওয়্যারকে রান করি তখন কি হয়, ওই সফটওয়্যারের মধ্যে আমরা একটা ইনপুট দেই, ইনপুট দেওয়ার পর সেখান থেকে আউটপুট পাই। সো ওই যে ইনপুট যে দেই, ইনপুট দিতে সময় লাগে, ইনপুট যে দেই এবং ওই ইনপুট দেওয়ার পর যে আউটপুট পাওয়ার যে বিষয়টা,
এদের মধ্যে যে মধ্যবর্তী যে গ্যাপটা, ইন্টারমিডিয়েট যে ডিফারেন্স, সময় টাইম গ্যাপ, ওই টাইমের মধ্যে সে কিন্তু সিপিইউ কিন্তু বসে নাই, সে কিন্তু তখন জব 2টাকে অ্যাসাইন করে ফেলে। সো এই যে জব সুইচিং, জব 1 এর মধ্যে আবার যখন তুমি জব 1 এর জন্য ইনপুট দিবা, আবার যখন সিপিইউটা করব তোমার ওই ইউটিলাইজ হবে জব 1 এর জন্য, তখন আবার জব 2 থেকে জব 1 এ চলে আসবে। এই যে জব সুইচিংটা উইথ এ ভেরি ট্রিভিয়াল টাইম অর উইথ এ ভেরি ভেরি শর্ট টাইম, ওই সিস্টেমটাকে বলা হচ্ছে টাইম শিডিউলিং, বা এটাকে বলা হয় যে সিপিইউ শিডিউলিং। বুঝতে পারছো? তো এখানে মাল্টিটাস্কিং আসলে দুইটা প্রপার্টি ইউজ করে, একটা হচ্ছে সিপিইউ শিডিউলিং আর একটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। বুঝতে পারছো? মাল্টি প্রোগ্রামিং বিষয়টা কি? মাল্টি প্রোগ্রামিং হচ্ছে যে যখন মাল্টিপল প্রসেস হচ্ছে একটা সিপিইউ কে ইউটিলাইজ করে, এই বিষয়টাকে হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। আর সিপিইউ শিডিউলিংটা হচ্ছে সিপিইউ শিডিউলিং বিষয়টা হচ্ছে যে মানে একটা জব কখন হচ্ছে যে সিপিইউটাকে ইউটিলাইজ করবে, বা কখন সিপিইউটা আইডিয়াল অবস্থায় চলে যাবে, কখন আরেকটা জব মানে ওই সিপিইউটাকে ইউটিলাইজ করবে, ওই টাইম শিডিউল বা ওই টাইম ফ্রেমটা যে প্রোভাইড করে সেটাকে বলা হচ্ছে সিপিইউ শিডিউলিং। এখন কথা হচ্ছে যে সিপিইউ শিডিউলিংটা আসলে কিভাবে এক্সিকিউট হয়। এই সিপিইউ শিডিউলিং কে এক্সিকিউট করার জন্য বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে, বুঝছো? তো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ফোকাস হবে সেই অ্যালগরিদমের উপরে, যে সিপিইউ শিডিউলিং বা সিপিইউ হ্যান্ডলিং অ্যালগরিদম গুলা কিভাবে তারা আসলে ওই প্রসেস গুলাকে বা ওই জব গুলাকে আসলে তারা সিপিইউর দিক থেকে কিভাবে তারা শিডিউল করে আর কি। বুঝতে পারছো? জি বুঝছো? স্যার। জি স্যার। ওকে। আর পরবর্তীতে এখানে প্রসেসের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে তোমার ইচ প্রোগ্রাম হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান সেপারেট প্রোগ্রামিং মেমোরি। তোমার প্রত্যেকটা প্রোগ্রামেরই অন্তত মানে অ্যাট লিস্ট একটা, আসলে অ্যাট লিস্ট একটা না, অনেকগুলাই প্রোগ্রাম অবশ্যই মেমোরিতে রান থাকবে। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, যে একটু আগে যে কথাটা বললাম যে তোমার কি বলে, আমি যখন এই সবগুলা প্রসেসকে যখন আমি টার্মিনেট করে দিব, তখন তো অবশ্যই কোনো না কোনো প্রসেস রান হবে। তো প্রসেস রান হওয়া মানে কি? রান হওয়া মানে তো সে কি করে, অপারেটিং সিস্টেম কি করবে? একটা প্রসেস কোথায় রান হয়? সিপিইউতে। একটা প্রসেস রান হয় কোথায়? অপারেটিং সিস্টেমে স্যার। আরে না, অপারেটিং সিস্টেমই তো রেমে র্যামে রান হয়। র্যামে রান হয়। তো যখন আমি ধরো এই যে থার্ড পার্টির যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলো সবগুলোকে যদি আমি টার্মিনেট করে দেই, তাহলে অবশ্যই মানে অপারেটিং সিস্টেম তার নিজের অবশ্যই কোনো না কোনো প্রসেস এখানে রান করাবে, যার কারণে আমরা কিন্তু ফুল র্যাম ইউজ করতে পারি না। যেমন ধরো আমি যদি এখানে আমার কথা বলি, দেখো এখানে জিনিস, আমার কিন্তু এটা 4 GB র্যাম, দেখো আমার কিন্তু 4 GB র্যাম, কিন্তু এখানে কি বলতেছে 3.88 GB ইউজেবল। তাহলে বাকি র্যামটা কে ইউজ করতেছে? বাকি এমগুলো অন্যান্য সফটওয়্যার প্রসেস হইতে স্যার। আরে না, অপারেটিং সিস্টেম ইউজ করতেছে। ওই যে বললাম যে অপারেটিং আচ্ছা সিস্টেম, এখানে জি হ্যাঁ অপারেটিং সিস্টেম অবশ্যই কোনো না কোনো প্রসেসকে সে রান করে রাখে, এবং প্রসেসগুলো অবশ্যই র্যামে রান হয়। তো এই কথাটা এখানে বলছে যে প্রতিটা প্রোগ্রামের অ্যাট লিস্ট একটা সেপারেট প্রোগ্রাম যেটা মেমোরিতে রান হবেই। বুঝতে পারছো? বুঝছো? আসলে আমি যদি জি এখানে ওই যে এই কথাটা যদি বলি, আমি যে এখানে এখানে যে প্রসেস গুলো আছে, সব প্রসেস গুলাকে যদি আমি এই যে থার্ড পার্টি বা যে অ্যাপ্লিকেশন গুলো আছে, যেমন অব্রো, গুগল, তারপরে জুম, ফক্সিট, ইউটরেন্ট, এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলো আছে মানে থার্ড পার্টি সফটওয়্যার, এগুলোকে যদি আমি সবগুলোকে অফ করে দিই বা টার্মিনেট করে দিই বা কিল করে ফেলি, সেই ক্ষেত্রেও কিন্তু আমার এই অপারেটিং সিস্টেম এখানে কোনো না কোনো প্রসেসকে সে রান করাবে। যদি প্রসেস নাই রান করাবে, তাহলে কিন্তু আমরা অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবো না। বুঝতে পারছো? আর যেহেতু প্রসেস রান হচ্ছে, সেটা অবশ্যই মেমোরিটাকে ইউজ করতেছে। মেমোরি কোনটা? অবশ্যই প্রাইমারি মেমোরি, র্যাম কে ইউজ করতেছে। এজন্যই দেখবা যে কম্পিউটার কেনার পর তোমরা আসলে বা আমরা আসলে কেউ ফুল মেমোরিটা বা ফুল প্রাইমারি মেমোরিটা ইউজ করতে পারি না, বা ফুল র্যাম ইউজ করতে পারি না। বুঝতে পারছো? জি কারণ স্যার। এটা অপারেটিং সিস্টেম নিজের প্রসেস গুলাকে রান করার জন্য এক্সিকিউট করে। ঠিক আছে? ওকে, আজকের আসলে এই পর্যন্ত। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। তোমরা কি বুঝছো মাল্টি স্যার প্রোগ্রামিং প্রেজেন্ট এবং মাল্টিটাস্কিং? হ্যাঁ, প্রেজেন্ট তোমরা চ্যাটের মধ্যে দাও, চ্যাটের মধ্যে নাম আর আইডিটা লিখো। স্যার আজকে আমি ফার্স্ট ক্লাস করতেছি স্যার, আইডিটার নামটা চ্যাটে দিয়ে দিতেছি স্যার। হ্যাঁ,
ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। তোমাদের কি যে মাল্টি প্রোগ্রামিং এবং মাল্টিটাস্কিং এর কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে কিনা? ওই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এই কারো কোনো কোয়েশ্চেন নাই? হ্যালো, নাই হাই হাই, কারো কোনো কোয়েশ্চেন নাই? সবাই বুঝছো? সবাই বুঝছো তো নাকি? বুঝছি স্যার, আবার Yes, ভিডিও sir. দেখলে আরো ক্লিয়ার হইব। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে তাইলে শেষ করে দিই নাকি? আমার তো এরপরে আরেকটা ক্লাস আছে 4:30। ঠিক আছে, আদাব ওকে স্যার। ওকে ওকে, তোমরা ভালো থাকো, আমি তাহলে শেষ করে দিচ্ছি। ওকে, যেটা তোমাদের বললাম সেটা কিন্তু মনে রাখো, যে হচ্ছে তোমাদের মিড টার্মের এক্সামটা কিন্তু ওইভাবে হবে, বুঝছো? এই ধরো একটা রুটিন দেওয়া হবে আগে আগে, কিছু 2-1 দিনের মধ্যে দেওয়া হবে রুটিনটা। তো এটা হচ্ছে যে ধরো আচ্ছা আমি একটু বলি, আমার ক্ষেত্রে যেটা হয় আমার কোর্সে হচ্ছে যে কিছু জিনিস ইয়ে থাকে, অ্যানালাইটিক্যাল যা থাকে কিছু জিনিস, তারপরে হচ্ছে যে তোমার এরকম শর্ট কোয়েশনও থাকে। তো এইরকমই থাকবে আর কি তোমাদের কোয়েশন গুলা, বুঝতে পারছো? বুঝছো? জি বুঝছি স্যার। তো তোমরা কোয়েশন পাওয়ার পর এগুলা সলভ করবা, সলভ করার পরে হচ্ছে যে ছবি স্যার তুলবা। এবার অ্যাসাইনমেন্ট সিস্টেমটা কেন নাই স্যার? এইটাই তো অ্যাসাইনমেন্ট সিস্টেম, এটা নাই। কারণ হচ্ছে যে অ্যাসাইনমেন্টে দেখা যায় যে আসলে ধরো আমি যে একটা টাইম দিলাম 10 তারিখ থেকে 15 তারিখ, তখন দেখা যায় যে এই টাইমটা সব টিচাররাই দেয়। তো যার কারণে একজন স্টুডেন্টের আসলে লোড হয়ে যায়, মানে মাল্টিপল কোর্সের অ্যাসাইনমেন্ট করতে গিয়ে, বুঝতে পারছো? যেমন 10 থেকে 15 তারিখ আমি দিলাম, আরেকজন স্যার দিল 10 থেকে 15 তারিখ, তাহলে কি হবে, ওই ওই স্টুডেন্টটা আবার ওই কোর্সটাই করতেছে, তখন দেখা যায় যে মাল্টিপল কোর্সের একটা লোড চলে আসে। তো ওইটা থেকে যে ওইটা যেন না হয়, ওই ট্রাফিকটা যেন না হয়, সেজন্য আসলে এটা করা, স্পেসিফিক একটা দিন থাকলো, একটা দিন একটা কোর্সের উপর ডেডিকেটেডলি কাজ করলা, ওইটাই আর কি। এবং এটা 3-4 ঘন্টার মধ্যে শেষ, 5 দিনেরও কোনো প্রেশার নাই, বুঝতে পারছো? তিন জি চার স্যার। ঘন্টা না, মানে 2 থেকে 3 ঘন্টা হাইয়েস্ট আর কি। এটা বেসিক্যালি ডিপেন্ড করে কোয়েশনের উপরে, কোয়েশনটা কিভাবে হচ্ছে, বুঝছো? জি স্যার। ওকে ঠিক আছে, তোমাদের সাথে কালকে আমার কোনো ক্লাস আছে? জি না স্যার, কালকে ক্লাস নেই স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি যদি আমি টাইম ম্যানেজ করতে পারি তাহলে আমি কালকে একটা ক্লাস নেব তোমাদের, বুঝছো? জি স্যার। ওকে ওকে ঠিক আছে, ওকে ভালো থাকো।